আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আলিশা প্রধান আপনাদেরকে ওয়েলকাম করছি হারনেট টেলিভিশনের সোশ্যাল আইসোলেশন ভিত্তিক লাইভ টক শো বাংলাদেশের প্রথম ওয়েবিনার দূর থেকে কাছে। আপনারা জানেন প্রত্যেকটি পর্বে আমাদের একটা প্রেসিং ইস্যুস থাকে এবং আমরা সেটা নিয়ে ডিসকাস করব এবং পার্টিকুলার ফিল্ডের যারা ফ্রন্টে যারা প্লেয়ার্স আছে যারা লিডার্স আছে তারা আমাদের সাথে জয়েন করে। আজকে আমাদের টপিকটা হয়েছে আপনাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি। টুডে আওয়ার টপিক ইজ দ্য how beauty salon industries are combating during lockdown. অবশ্যই ভুলে গেলে চলবে না যে আমি যদি র্যালফ ওয়ালডোর একটা কোট বলি, লাভ অফ বিউটি ইজ টেস্ট, দ্য ক্রিয়েশন অফ বিউটি ইজ আর্ট। তো এই বিউটিকে যারা আর্টের মাধ্যমে ট্রান্সফর্ম করে সকল নারী বা পুরুষদের জন্য তারা হচ্ছেন সেলুন ইন্ডাস্ট্রিজ ওনার বা মেকওভার আর্টিস্ট। তারা এই ক্রাইসিসটাতে অনেক বেশিভাবে এফেক্টেড, কারণ মনে রাখতে হবে এই সেলুন পার্লারের আন্ডারে কিন্তু শত শত হাজারো মানুষের জীবিকা আছে। তো তারা বিশাল বড়ভাবে এই ক্রাইসিসটার মুখোমুখি হচ্ছে। আজকে আমাদের সাথে 4 জন অসাধারণ নারী আছে। তো আমি আর দেরি না করে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে। সর্বপ্রথমে যাকে ডাকতে চাই, ওনার যে সেলুনটা ওটা সম্ভবত প্রথম না হলেও ওয়ান অফ দি ফার্স্ট সেলুন অফ আওয়ার কান্ট্রি। তো আমি ডেকে নিচ্ছি লাবেল সেলুনের ওনার সাদিয়া মঈনকে। ওয়েলকাম, কেমন আছেন সাদিয়া মঈন? Thank you for having us, Alicia. I'm well. সো গ্ল্যাড টু নো আপনার সাথে আরো 3 জন সুপ্রিম প্লেয়ার্স আছে। ডেকে নিচ্ছি আপনার পরপর। আমি যদি ডেকে নিতে চাই, বাংলাদেশের এটাও বেশ দীর্ঘ সময় ধরে এই সেলুনটি আছে, রেড বিউটি সেলুন। এটার ওনার হয়েছেন তিনি একজন এম্পাওয়ার্ড উইমেন, কারণ উনি নানা ধরনের অর্গানাইজেশন এবং উইমেন এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের সাথেও জড়িত আছে। তো ডেকে নিচ্ছি ম্যানেজিং ডিরেক্টর রেড বিউটি সেলুনের আফরোজা পারভিন। ওয়েলকাম, কেমন আছেন আফরোজা পারভিন? আমি ভালো আছি আলিশা, থ্যাংক ইউ। তারপরে ডেকে নিচ্ছি 2 জন, আমি বলবো যে দিস জেনারেশনস আর গাগা ওভার দিস 2 লেডিস, দে হ্যাভ রিয়েলি সেট देयर বেঞ্চমার্ক। তো আমি প্রথমেই ডেকে নিচ্ছি ম্যানেজিং পার্টনার এট গালা মেকওভার স্টুডিও এন্ড সালনের নবীন আহমেদ। হাই নবীন, ওয়েলকাম টু দূর থেকে কাছে। Hi, thank you for having us, Alicia. Brilliant. Now last but not the least, আজকের এই প্যানেলটাকে কমপ্লিট করবে, she is actually all of you are my favorite. তো আমি ডেকে নিচ্ছি, তার আগে একটু বলেন এই সেলুনটা যখন প্রথম আসে, আমি একটু ও লেভেলের সময় ছিল, তো সব ইয়াং মেয়েদের মধ্যে একটা ক্রেজ ছিল, মাই গড এই সেলুনটাতে যেতে হবে। সো আই রিমেম্বার দ্যাট। আমি ডেকে নিচ্ছি ম্যানেজিং ডিরেক্টর অফ প্রিভে বাই নাহিলা হেদায়েত, নাহিলা হেদায়েত। হাই নাহিলা, ওয়েলকাম টু দূর থেকে কাছে। Hi everybody. সো ব্রিলিয়ান্ট, আমি তোমাদেরকে অনেক বেশি চিনি, কাছ থেকে চিনি, বাট আমাদের আলোচনাটা শুরু করার আগে আমি যেটা চাইবো তোমরা সবাই একটু তোমাদের কাজ সম্পর্কে, ক্যারিয়ারের সম্পর্কে এবং বর্তমানের যে অবস্থাটা একটু আমাদের অডিয়েন্সের জন্য তুলে ধরবে, সো দে ক্যান কানেক্ট। Obviously, I want to start with Sadia Moin. Thank you, Alicia. Alicia, we started Label in 1996, and I'd like to think that we ushered in a different era in the beauty industry. When I first started it, it was not considered okay for everybody to get in this field, and everybody was very surprised that it tumi kano korla. You know, I mean, of all the things on earth you can do, why do you want to open a salon? But I felt that the need was there, and a lot of direction was needed in the industry. And we put together a salon that really gave a lot of importance to hygiene and care, and all the things on earth you can do, why do you want to open a salon? But I felt that the Can you hear me? Yes, now it's better. Now it's better. Okay, I can't hear you very clearly though, as long as you can hear me. So that's how we started, in a very small way, and with the grace of God, it really took off. And I think mainly because the sincerity with which we set foot in this industry. And it brought along a lot of change, I like to think. I was also writing for the Daily Star in those days. There was a beauty column, and it helped my work, and it helped, I think, everything and everyone. Yeah.
Thank you so much. Of course, we all can connect যে আপনি কিভাবে শুরু করেছিলেন এবং you set really an example for many other women. তো আমি আপনার পর চলে আসতে চাই আফরোজা পারভিন, একটু শেয়ার করেন আপনার ক্যারিয়ার এন্ড ওভারঅল ওয়ার্ক। থ্যাংক ইউ আলিশা। বেসিক্যালি আমি তো যখন শুরু করি তখন সাদিয়া আপা, কানিজ আপা, ফারিয়া ওনাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম। আর আমার খুব ভালো লাগতো মেকআপ করতে, তো ওটা আমার ভালো লাগার জন্যই ছিল। তো ওই সময়টাতে যেটা ছিল যে আমি আমার নিজের ভালো লাগার কাজটুকু নিজে নিজে করতাম। তো সামহাও একদিন কোনো একটা ইস্যু থেকে আমি একজন ফটোগ্রাফারের সাথে কাজ করে ফেলি। তো ওই কাজটা এত ভালো হয়েছিল যে পরপর একটানা আমি রেগুলারলি কাজটা করে যাচ্ছিলাম। তো 2 বছর আমি ফ্রিল্যান্সিং করি ইন্ডাস্ট্রিতে, এবং আমাকে সাধারণ কেউই চিনতো না, শুধুমাত্র সেলিব্রিটিজরা চিনতো যাদের সাথে আমার কাজ হতো। তো 2 বছর পরে সেলিব্রিটিজদের প্রেসারে বেসিক্যালি আমার রেডের জার্নিটা শুরু হয়, ওদের প্রেসারে। কারণ আমার বাসায় মানে কিউ ধরে যেত, আমার হাজবেন্ডকে বেডরুম থেকে বের করে তারপরে ওদেরকে একদম বেডরুমে ঢুকাতে হতো, ড্রেসিং রুমে ঢুকাতে হতো। সে খুব পেইনফুল ছিল। তো পরে আচ্ছা ঠিক আছে, আমি সালন স্টার্ট করলাম 2009-এ। তো তখন আমি কিন্তু আমার সাথে একজন পার্টনার আছে একদম ডে ওয়ান থেকে, আমার কাজিন, এবং আমরা দুজন একসাথে এই কাজটা করছি। বাট সে কখনোই সিনে আসে না, আমি সব সময় সামনে আসি এবং কাজটা করি। ব্যাক সাইড থেকে উনি সারা জীবন আমাকে হেল্প করে যাচ্ছে। তো বেসিক্যালি এভাবেই রেডের জার্নিটা শুরু হয়। এরপরে আস্তে আস্তে রেড 4-5 বছর পার হওয়ার পর থেকে আমি আবার ডিফারেন্ট এরিনায় কাজ শুরু করি, যেটা হচ্ছে একদম গভর্নমেন্টের সাথে আমার ট্রেনিং গুলো নিয়ে, এসএমই ফাউন্ডেশনের সাথে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্সের সাথে কাজ শুরু করি আরো 8 বছর আগে। তো তখন থেকেই আমার ওদের সাথে ট্রেনিং এর ইস্যুস নিয়ে কাজ শুরু হয় অল ওভার দ্য কান্ট্রি। দেন ওখান থেকে যেতে যেতে আবার আমার মধ্যে চলে আসা এটাকে আরো ডিটেইলিং করে যদি কাজ করা যায় তাহলে মেয়েরা অনেক হেল্পফুল হবে। সেখান থেকে আবার উজ্জ্বলার জার্নি শুরু হয়, যেটা কিনা একই সেক্টরের কাজ আর কি। এই আমার ডিটেলস। থ্যাংক ইউ সো মাচ। অনেক কাজের সাথে জড়িত আছে আফরোজা পারভিন। এবার চলে আসতে চাই আমি নাহিলা হেদায়েত। উই ওয়ান্ট ইউর শর্ট ইন্ট্রো। So I started like 10 years back. তখন আমার যেটা ছিল যে we had like a lot of amazing salons already ছিল, but my focus was basically initially was on makeup. So আমি এটা নিয়ে স্টার্ট করেছিলাম, বাট মেকআপের পরে যেহেতু ইন্টারেস্ট অনেক বেড়েছে এই ইন্ডাস্ট্রি দিকে, সো উই স্টার্টেড ডুইং স্যালন সার্ভিসেস, সবকিছু একসাথে করা স্টার্ট হলো। আমার টাইমে লাইক আই ফাইন্ড ইট লাইক ভেরি নিউ, মানে কেউ এটা মানে নিউ ইয়াং জেনারেশন যারা ছিল তারা এই বিজনেসের দিকে যাচ্ছিল না। সবাই মানে ডিফারেন্ট সব সেক্টরে মানে বেশি ইন্টারেস্টেড ছিল। সো when I started it, সো ওই সময়টা মানে একটু ইন্টারেস্টিং লাগছে যে ইন্ট্রোডিউসিং নিউ থিংস যেটা বাইরে হচ্ছে ওটা নিয়ে আসি, বা হোয়াটস গোয়িং অন যেটা হচ্ছে ওটাকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়। সো এইগুলো চিন্তা তখন মাথায় রেখে উই স্টার্টেড প্রিভে। Wow. I think definitely individuality আপনার প্রিভিতে you have your own individuality এবং your own touch, and এবার আমি আরেকজন যার individuality নিয়ে she is also doing remarkable job. Naveen, share your journey. Alisha, actually আমি as a salon I'm really new. আমার salon তো এই যে কয়েকদিন আগে স্টার্ট হলো, but I've been doing bridal makeup for 10 years now. আমি আর নাহিলা actually একই টাইমে স্টার্ট করেছিলাম, but I didn't have a salon. Nahila, I think you started with salon, right? আমারটা তখন I just started with bridal makeup and বাসা থেকেই, মানে it was just starting from one room and বাসা থেকে I was just doing makeup and ওইভাবে করে it kind of grew, and client base যখন বেড়ে গেল তখন like I said যে এত মানুষ হয়ে যাচ্ছিল তখন আর বসানো জায়গা হতো না, and তখন আস্তে আস্তে I took another space, একটা খালি অ্যাপার্টমেন্ট নিয়ে করতাম, and পরে like 2016 এর দিকে 2016
17 এর দিকে অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো ইটস ভেরি নিউ। আমার শাশুড়ি তখন আমাকে বলল যে চলো লেটস ওপেন আ সালন, অ্যান্ড উই ওপেন গালা সালন তারপরে। বাট তার আগে ইট ওয়াজ স্টিল আন্ডার দ্য নেম গালা, বাট আমি বাসা থেকে শুধু ব্রাইডাল মেকআপই করতাম, তখন কোনো সালন অ্যাকচুয়ালি ছিল না। বাট মেকআপের উপরেই করতে করতে আমাদের সিন্স একটা ফিক্স ক্লায়েন্টেল হয়ে গেছিল, ক্লায়েন্ট বেস হয়ে গেছিল, সো তারপর আমরা ভাবলাম যে উই ক্যান জাস্ট লঞ্চ আদার সার্ভিসেস অ্যাজ ওয়েল and see how it goes. So actually গালাতে কিন্তু অনেকজনই পার্টনার্স আছে, ওরা সবাই পিছে থাকে, কেউ ওদের চেনে না, বাট my mom is my partner, my শাশুড়ি is my partner. It's actually a family business. So we're all doing this together, and yeah, একসাথে এখন আমরা মানে it's been 3 years. Wow, that's really brilliant. সবাই বলে যে nothing like having a woman supporting another woman. তো সেই জায়গায় you are so lucky, not just your mother-in-law, কারণ আমার কাছে মনে হয় এই দুই মায়ের ভূমিকাটা অনেক বেশি বড়। তো আজকের আমরা আলোচনাটা তো শুরু করে দিয়েছি। টপিক নিয়ে ডিসকাশন করার আগে আমি একটু যদি আপডেট নেই, যেহেতু আমরা সবাই লকডাউনের ক্রাইসিসেই হার্নেট টেলিভিশনের দূর থেকে কাছে, ঠিক এই মুহূর্তে যখন আমি আপনাদের সবার সাথে কথা বলছি, সারা ওয়ার্ল্ডে 4.2 million 404 COVID-19 কেসেস, মানে যদি বাংলায় বলি 42 লাখেরও অনেক বেশি কোভিড কেসেস সারা পৃথিবীতে। মৃত্যুর সংখ্যা 284,834, তার মানে 2,85,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করেছে। আর বাংলাদেশের কথায় যেহেতু আসি, যেহেতু আমরা এটা নিয়ে সব থেকে বেশি কনসার্ন, আজকে বাংলাদেশে মার্চের 8-এ প্রথম কোভিড কেস ধরা পড়ে, আর এর মধ্যে আজকে সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ কোভিড কেসেস ধরা পড়েছে, যেটা নাকি 887 পিপল কোভিড-19 পজিটিভ আর কি, এবং মৃত্যুর সংখ্যা হয়েছে 24 ঘন্টায় 14 জন মানুষ মারা গেছে। সো ওভারঅল বাংলাদেশে 15,000-এরও সরি, বাংলাদেশের এই করোনা ইনফোটা আপডেট দেওয়া হয়নি, সো ইটস নট মাই ফল্ট। আমি নিউজে দেখেছি 1,000-এর ঊর্ধ্বে আজকে কোভিড-19 কেস ছিল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এটা যেভাবে বাড়ছে, রমজানে আমরা অনেকেই দেখছি গার্মেন্টস খুলে দিয়েছে, কিছু কিছু কর্মসংস্থান খুলে দিয়েছে, বিউটি স্যালুনকে হয়তো আমরা নন এসেনশিয়াল বলি, বাট এটা আপনাদের সবারই জীবিকার সাথে জড়িত, আপনাদের সাথে অনেক লোকজন আছে। তো আপনার বিজনেসে কিভাবে এটার ইম্প্যাক্টটা পড়েছে সেটা আগে জানতে চাই। আমি আফরোজা পারভিনকে দিয়ে শুরু করতে চাই। বিজনেসের ইম্প্যাক্ট যদি বলি, আসলে আগে আমাদের বুঝতে হবে আমাদের এই জায়গাটা কতটা বড়, মানে এই ব্যবসার জায়গাটা আসলে কতটা বড়, সেটা যদি আমরা বুঝি তাহলে এই পুরো ইন্ডাস্ট্রিটা $5 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি আছে। সো এটা কিন্তু ছোট না, এবং $5 বিলিয়ন মধ্যে এখানে প্রোডাক্ট বিজনেস আছে, সার্ভিস আছে, সেবা আছে, যেটা আমরা দিচ্ছি। এখানে আমরা যে চারজনই বসে আছি তারা সবাই কিন্তু সেবা দিয়েই আর্ন করছি, এবং এমন অনেক উদ্যোক্তা আছেন যারা সবাই এটার সাথে জড়ানো। সো এটা ডিটেইলিং আমরা আরো পরে বলতে পারি। এখন যদি বলি যে জীবনের মূল্য আসলে এত বেশি, যেটার কাছে যে আমরা কিন্তু থেমে গেছি আমাদের মানে বিজনেসটা স্টার্ট করতে, যে আমরা কিন্তু অনেকবার ভেবেছি, আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে প্রেশারাইজ করছে আমরা যেন এটা ওপেন করে দেই। প্রচুর ক্লায়েন্ট আছে আমাদের, ইনচার্জদের সাথে কানেক্টেড আছে, প্লাস বন্ধু বান্ধব যারা আছে সবাই কিন্তু ফোন দিচ্ছে, বউরা আসবে, মানে বন্ধুরা আসবে। সো আমরা কিভাবে আসলে এই সময় এটাকে ওপেন করতে পারি, কারণ এটা এত বড় রিস্কের মধ্যে পড়ে যাবে যে আমরা পরে আসলে এটা কোনোভাবে আর শুধরে এখান থেকে বের হয়ে আসতে পারবো না। সো সেই ক্ষেত্রে ক্ষতি আরো অনেক বেশি হবে। সো আমরা 10-এর কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে আমরা কিন্তু পুরো বিউটি ইন্ডাস্ট্রি কোনোভাবে, মানে হতে পারে দুই একজন যদি তার স্ব ইচ্ছায় নিজ দায়িত্বে রেসপন্সিবিলিটিস নিয়ে কেউ যদি রান করতে চায় রান করতে পারে, ওখানে তার আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা সবাই মোটামুটি একটা প্ল্যাটফর্মে আছি, এবং আমরা সবাই এই নিজ দায়িত্বে আমরা এখন এই ইনিশিয়েটিভটা কেউ নিচ্ছি না খোলার। ইভেন আমাদের মাথায় ছিল যে হতে পারে যে 16 তারিখে যদি লকডাউন উঠে যায়, আমরা সবাই প্রিপারেশনটা রেখেছি। ইনফ্যাক্ট আমাদের সালন সেটআপ পুরো জায়গাটাও কিন্তু মোটামুটি চেঞ্জ করে গুছিয়ে রাখা হয়েছে, চাইলেই আমরা এটা স্টার্ট করতে পারি। সো সেই জায়গাটা আমরা কেউ কিন্তু এখন ওই জায়গাটাতে আমরা ঢুকিনি, কারণ আমাদের কাছে মানুষের মূল্যটা অনেক বেশি। সো সেই জায়গায়
থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমরা হয়তো দূরে থেকে ভাবি যে নন এসেনশিয়াল, কিন্তু এটার ইম্প্যাক্টটা যে এই ওভারঅল ইন্ডাস্ট্রিতে কত বড় আজকে আলোচনা করে আরো বুঝতে পারবো। তো আমি এবার একটু জানতে চাই সাদিয়া মঈন আপনার কাছ থেকে, আপনি কিভাবে এটা ফেস করছেন এই চ্যালেঞ্জেস গুলো? Well, Alicia, it's been catastrophic. It's been pretty catastrophic. It's been very worrisome, very anxious time for all of us. And we're all in the same boat, not just the people on this platform today. All of us, the whole country, the whole world, the whole planet, we're all in the same boat. And we're just a drop in the ocean. But what can we do? We just have to see ourselves through this bad time. And there's the level of anxiety is enormous, and we don't know what we're going to do and how we're going to go about this. So 16th, apparently they're going to lift the lockdown to a certain extent, and I'm prepared to open, but I have not decided whether I'm going to go ahead with it. My disinfecting protocol is in order. Shop kichu ami kine, everything is ready. I've put in a disinfecting tunnel. We've whatever possible I could think of, I've done. But even so, because the numbers are rising, today it was actually the numbers were 1,024, not 800, like you said. It's just in one day, and 14 deaths. যে আমি নরমালি ওয়েবসাইট থেকে আপডেটটা নেই, বাংলাদেশের এই গভর্নমেন্টের ওয়েবসাইটে আপডেট করা হয়নি, বাট আমার মনে পড়লো যে আমি তো নিউজে দেখেছি আজকে 1000 ক্রস করে গেছে। Yeah, so it's so worrying that we're prepared, but I'm getting cold feet. Maybe I will not open on the 16th. I don't know, though I'm prepared. But the bigger picture is, Alicia. Sorry? আপনি কবে বন্ধ করেছেন সেটা একটু জানান। From the 24th of March, we've been closed. We've been closed, and we will remain closed till. Well, I thought we would open on the 16th, but even that's a big question mark. I don't know. I'm just so confused. And if the numbers keep rising like this, I think we might delay it to perhaps after Eid. But we have to remember one thing, that this problem is not going away in June. Amra je June e khulbo je eta ei problem ta chole jabe, corona ta disappear hoye jabe. It's not happening. And we have to support our business. We have to support our staff. We have to support the people who are associated with us. I don't know where we are headed, but it's unrealistic to think that June kulle problem hobe na. This is going to remain. It's there for the next few years, I think. So I don't know how we're going to see ourselves. আমরা ফিউচারটা নিয়ে অবশ্যই হয়তো আপনাদের সবার কাছ থেকে আলাদাভাবে এবার জানতে চাইবো। আমি একটু নাহিলার কাছে আসতে চাই, বিকজ আমি যতটুকু মনে হয় নাহিলার সেলুনটা যেদিন অফ হয়, আমি মনে হয় সেদিন লাস্ট গিয়েছিলাম। আমি প্রায় আমি সময় পাই না কখনো সেলুনে যাওয়ার, তো 2 মাস পরে গিয়েছিলাম। 7 জন একসঙ্গে আমাকে সার্ভিস দিয়েছিল। নাহিলা ইজ টু কাইন্ড, ও সবসময় এই সাপোর্টটা দেয়। আই লাভ হার ফর দ্যাট। তো এখনো সেভাবেই আছি নাহিলা, তোমার এখানে লাস্ট ডে হ্যাপে গিয়েছি। সো আই ওয়ান্টেড টু নো তোমার কি অবস্থা, কবে থেকে শাটডাউন করেছো? ইউ অলসো হ্যাভ ফরেন পিপল ওয়ার্কিং ফর ইউ, তো একটু জানাও ওভারঅল এমপ্লয়ি থেকে শুরু করে ইউর প্ল্যান। আচ্ছা, হ্যাঁ, আমার মনে আছে তুমি লাস্ট কাস্টমার ছিলা। সো তুমি কালকে থেকে বন্ধ, আজকে যা যা আছে সব করে দাও। সো পর্যন্ত ছিলাম। হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম। সো আমাদের যেটা হচ্ছে লাইক উই হ্যাভ টু ফরেন ওয়ার্কার্স ওয়ার্কিং উইথ আস, যাদের অবভিয়াসলি মানে এখানে তো হচ্ছে লাইক কে বিদেশি কে দেশি এটা না, বিকজ এভরিবডি হ্যাজ লাইক দ্য রাইট টু লিভ অবভিয়াসলি। সো সবার প্রায়োরিটি এখানে সেম। সো আমার সব এমপ্লয়ের যারা আছে তাদের প্রায়োরিটি সেম। সো আমরাও 24th বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে লাইক কন্টিনিউয়াসলি লাইক আমি জানি না, মানে যেহেতু আগে কেসেস কম ছিল, অনেকজন কল করে বললো যে আচ্ছা আমি আজকে আসি, অসুবিধা নেই, একজনকে দেন বা এরকম করে অনেক না, উই আর ফুলি ক্লোজড, সবাই বাসায় থাকুন প্লিজ দয়া করে, বিকজ এখন খুলবই না। বাট এখন যেটা হচ্ছে, যেটা আমরা দেখছি আর কি, যেরকম সাদিয়া আপু বলেছে, সো দিস প্রবলেম ইজ নট গোয়িং অ্যাওয়ে এনি, মানে সুনার তো যাচ্ছে না। So what we are focusing on is educating our staff, because this is their bread and butter.
ওরা মানে they cannot just switch their profession and অন্য কিছু করতে চলে যাবে, it's not possible for them as well, because অনেকজন আছে 20 বছর 30 years 40 years ধরে মানে কাজ করছে the same line up এ। So আমরা যেটা করছি এখন like we are continuously educating them, like if this thing continues like for a year 2 বছর, তখন কি হবে, কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা দিয়ে এফেক্ট হবে, আর কিভাবে আমাদের কাজগুলো, যেহেতু ইটস হ্যান্ড অ্যান্ড হ্যান্ড জব, লাইক আই এম লাইক ডিরেক্টলি একটা কাস্টমারের সাথে আমার একটা যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং করা বলা হয়েছে, আমার সার্ভিসে এটা পসিবল না, লাইক আই হ্যাভ টু টাচ দ্য ক্লায়েন্ট, মানে হাত ধরতে হবে, চুল ধরতে হবে, যেটাই বলেন। সো ওটা কিভাবে এফেক্টেড হবে এটা নিয়ে ক্লায়েন্ট মানে স্টাফগুলোকে একটু এডুকেট করা, বিকজ ওদের তো এটা ছিল না মাথায় যে এরকম কিছু একটা হতে পারে, বাট সাম অফ দেম দে থিঙ্ক দ্যাট ইটস ওকে, আপু কি হবে, ধরে হাত ধুয়ে নিব, বাট their level of understanding in this is I think very low. So যেটা আমি চিন্তা করলাম যে why not we educate them, যে বেশি করে যত জানাবো তো ওরা একটু ভয় পাবে, বাট ওরা জানতে পারবে যে না, ইটস নট সেফ, এখন একদমই সেফ না যে আমরা নর্মালি চলে যাব, আমাদের প্রপার একটা গিয়ার থাকতে হবে, প্রপার ডিসইনফেক্টেন্ট স্টাফ থাকতে হবে। সবসময় তো সেলুন থাকে যে আমরা একটু ডিসইনফেক্ট করি জিনিসগুলা, বাট ইটস নট দ্যাট, ইটস লাইক অন্য লেভেলের ডিসইনফেকশন, ইটস লাইক হসপিটাল গ্রেড ডিসইনফেকশন যেটা বলতে পারেন। সো ওটাই নিয়ে আমি এখন রিসেন্টলি আই এম ডুইং দ্যাট, যে স্টাফকে কন্টিনিউসলি যতটুকু পারবো 2 জন 3 জন ডেকে অ্যান্ড দেন টু এডুকেট দেম যে কিভাবে তোমরা ফিউচারে নিজেকে প্রোটেক্ট করতে পারো। এটা জাস্ট নট বিকজ সেলুনে এসে কাজ করবে শুধু এটা না, বাসায় কিভাবে নিজেকে, বিকজ মোস্ট অফ দেম দে লিভ ইন ভেরি ক্লোজড এনভায়রনমেন্ট, যেখানে একটা বাসায় হয়তো বা 15-20 জন থাকতেছে, এরকমও আছে অনেকজন, যে একটা পুরা ফ্লোরে there are like 15-20 people staying together, আর ওরা মানে রুম থেকে বের হলেই there অনেকজন দাঁড়ায় আছে, সো ওদের জন্য social distancing মানে মেইনটেইন করা it's impossible. Some of them are using the same washroom, or the 10 families are using one kitchen. সো এটা ওদের জন্য এডুকেট করাটা অনেক, আমার যেটা আমি চিন্তা করেছি ওদেরকে নিয়ে সবসময় ওয়ারি করি যে এটা ওদের জানা উচিত যে কিভাবে এরকম এনভায়রনমেন্ট থাকে দে ক্যান প্রোটেক্ট দেমসেলফ। আর যেটা সেলুন খোলা কথা হয়েছে, লাইক এখন তো আমরা কেউ চিন্তা করতে পারছি না, লাইক উই অল টক টু ইচ আদার যে কি করব না, বাট দ্য থিং ইজ দ্য গার্লস দে আর গেটিং অ্যানশিয়াস যে কখন আমরা কাজ করতে পারবো, আমরা কি আরো কাজ করতে পারবো কিনা, আর উই আর লাইক আমাদেরকে স্যাক করে দেওয়া হবে নাকি, মানে কি হবে, মানে সবার এখন এটাই কোয়েশ্চেন যে হোয়াট হ্যাপেন। বাট মাই সাজেশন ইজ লাইক উই সিট ব্যাক অ্যান্ড একটু পেশেন্স ধরতে হবে, বাট again we have to be prepared for what's coming next, because এটা আর তাড়াতাড়ি যাচ্ছে না, and then we have to do something about it and we have to prepare ourselves. Totally agree with you. We have to prepare ourselves, কারণ যদি সায়েন্সের কথা বলি, অবশ্যই একটা ভ্যাকসিন আবিষ্কার হতে মিনিমাম 2 বছর লাগে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, বাট যতই সারা পৃথিবী ট্রাই করুক তারপরে তো 1 বছরের কাছাকাছি লেগেই যাবে। তো উই হ্যাভ টু প্রিপেয়ার যে করোনা ইজ আ নিউ নর্মাল, আমাদের এই বছরটা কিভাবে কাটাবো। তো সেই জায়গা থেকে আমি একটু নবীন, হোয়াই ডোন্ট ইউ শেয়ার হাউ ইউ আর স্ট্রাগলিং, এবং হোয়াটস ইউর ইমিনেন্ট কোনো ফিউচার প্ল্যানিং কি করেছো কিনা? Alisha, actually এটা as Sadia aunty said, this is a problem that's here to stay. Eta jabe na until the vaccine is there. Same like chickenpox যখন ছিল, এখন তো সবারই হয়, একবার করে হয়ে তারপর সবাই সেফ ফিল করে, or you get vaccinated. ওরকমই আমরা যতদিন আসলে ভ্যাকসিন পাবো না, এইভাবে আমাদের চলতে হবে। তো এখন সিন্স আমরা we actually lockdown March 20th, আমি পুরাটাই বন্ধ করে দিয়েছি, একটু আগেই অ্যাকচুয়ালি বন্ধ করে ফেলছিলাম, and তারপর থেকে আমরা পুরা ক্লোজ ইয়েতেই আছি। এখনো I haven't decided to open yet. আমি আসলে মনে হচ্ছে যে এখন since it's peaking and Eid is near, অনেক কাস্টমার আসলে desperate থাকবে to go to salons, and I think it will the number will rise তখন আরো, so it's safer to stay closed. আর এমনিও আমার মনে হয় না যে খুব একটা বিজনেস হবেও, মানে খুব কম ক্লায়েন্ট আসবে, ওটার জন্য মানে একটু বেশি রিস্ক হয়ে যাবে। সো ফর মি আই থিঙ্ক ইটস নট ওয়ার্থ ইট, আমরা উই আর স্টেইং ক্লোজড এখনো। মেবি এটা তো আসলে যাবে না, লাইক উই অল আর সেইং দ্য সেম থিং, যে আমরা আসলে উই আর এডুকেটিং আওয়ার স্টাফ, অ্যান্ড ফিউচারে যখন খুলবো সবারই খুবই প্রিপারেশন নিয়েই খুলতে হবে, অ্যান্ড প্রপার স্যানিটাইজেশন, ডিপ স্যানিটাইজেশন, ফ্লোর, সিলিং, ফার্নিচার সবকিছু একদম মানে
একটু পরপরই স্যানিটাইজ করতে থাকতে হবে, স্টাফদেরকে প্রপার গিয়ার দিতে হবে, এন্ড এগুলা জিনিস নিয়ে আমরা ট্রেনিং স্টার্ট করেছি কিছুটা। আমি আমার স্টাফদের সাথে কথা বলছি, ইনফ্যাক্ট একটু একটু কয়জন করে ডেকে মিটিং করে করে ওদেরকে শেখাচ্ছি। বাট সো ফার অবভিয়াসলি যে স্টাফরা তো অনেক ইনসিকিউর ফিল করছে, বিকজ দে আর থিঙ্কিং যে একটা ইনকাম তো ওদেরটা অনেক ইম্পর্টেন্ট, আমরা তো না হয় তাও বেঁচে চলে যেতে পারবো, বাট ওদের তো মানে সংসার নিজেদের চালাতে হয়। ইনফ্যাক্ট আই থিঙ্ক মোস্ট অফ দিস গার্লস রান দেয়ার ওন ফ্যামিলিজ, মানে ওদের হাজবেন্ডদের থেকে মেয়েগুলাই বেশি তাদের সংসার চালায়। তো ওদের জন্য এটা খুবই একটা টাফ টাইম। সো ওদেরকে আমি এখন সিকিউর ফিল করাতে চেষ্টা করছি যে দেখো আগে জীবন আগে, তোমরা আগে খেটে বাঁচো, পরেরটা পরে দেখা যাবে, উই উইল অল আর্ন ইনশাল্লাহ, এন্ড জাস্ট গিভ ইট সাম টাইম, এটাই বলে ওদেরকে এখন আমি সান্ত্বনা দিচ্ছি। এন্ড নেক্সট 2 months মেবি আরো অনেক টাফ হবে, খুব একটা যদি আমরা খুলিও ক্লায়েন্ট ওরকম একটা হবে না, এটা আমরা সবাই জানি, and আমরা সবাই ওটাতে মেন্টালি প্রিপেয়ার্ড, এবং ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই ট্রেন আওয়ার স্টাফ এন্ড গেট দেম প্রিপেয়ার্ড এজ ওয়েল। একটু অ্যাড করতে চাই, সবার থেকে জানতে চাইবো, তো প্রায় 2 মাস হয়ে গেছে, তোমার যার মানে আপনার যে স্টাফরা আছে তাদেরকে কি স্যালারিটা কি পুরোপুরি ভাবে কি দিচ্ছেন নাকি বকেয়া থাকছে, এটা একটু আমি আপনার কাছে এবং সাদিয়া মঈন দুজনের কাছে জানতে চাই। আচ্ছা, ফর মি আমি অ্যাকচুয়ালি স্যালারি ওদেরকে ফার্স্ট 2 months আমরা 50% দিয়েছি, এন্ড সরি যখন লকডাউন হলো তো ওটার পরে তো অ্যাকচুয়ালি ফুলটাই দেওয়া হয়েছিল, বিকজ ওই মান্থটা তোরা পুরোটাই প্রিটি মাচ কাজ করেছে, তারপরে 50% দিয়েছে, এবং এখন থেকে আমরা যেটা হচ্ছে পার্সেন্টেজ অফ দেয়ার স্যালারি দিচ্ছি, মানে এভাবে করে করছি সো দ্যাট ওদের অ্যাটলিস্ট মানে ফুডের ক্রাইসিসটা ওদের ফেস না করতে হয়, দে ক্যান অ্যাটলিস্ট রান দেয়ার ফ্যামিলিজ। এখন তো বাড়তি খরচ ওরকম নাই, যে স্কুল টুল বাচ্চাদের ওগুলা নাই, জাস্ট অ্যাটলিস্ট ওরা যেন সার্ভাইভ করতে পারে, ওভাবে করে আমরা ওদেরকে হেল্প করছি। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া মঈন, আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা, স্যালারি, So we have given them their salary the first month, and subsequently we're giving them a portion of their salary. Like Naveen said, that at least ওরা খাওয়া দাওয়া করতে পারে এতটুক, that they can carry on. আর এভাবে আমরা ডিসাইড করেছি so that এটা আমরা একটু লং টার্ম দেখতে পারি। আমরা যদি হঠাৎ করে we just keep giving them the full salary, তো আমরা তো বন্ধই হয়ে যাব। So এভাবে we're trying to sort of just give them enough so they can get by. And inshallah, when we open again, then we'll take it from there. So far, etai plan ache. We have a platform of an association of the beauty salons, and amra shobai mile etai decide korlam that at least we should do something. We can't just close and say that kono betoni daba hobe na otoba chole jabe. It's not like that, রাইট আলিশা, আমরা আসলে এটা সবাই মিলে এই ডিসিশন গুলা নিয়েছি, বুঝছো? এন্ড যেটা হচ্ছে কি যে আমাদের আসলে নেক্সট 6 months এর প্ল্যানটা চিন্তা করতে হবে। আমরা এখন হঠাৎ করে ইমোশনাল হয়ে ওদের সাথে ওদের মতামত করে, কারণ মেয়েরা এত কিছু বুঝে না, আমাদের ওদের বুঝাতে লাগে যে হোয়াট, তোমাদের নেক্সট 6 মাস যেন আমরা অ্যাটলিস্ট হেল্প করতে পারি, চালাতে পারি, ওইভাবে করে আমাদের প্ল্যানটা করতে হবে। এবং সোফার আমি দেখলাম যে স্টাফদেরকে বোঝানোর পর ওরাও বুঝছে দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন, দে অলসো আন্ডারস্টুড, যেটা আসলে পুরো ওয়ার্ল্ডেরই প্রবলেম এখন। জি সাদিয়া মঈন, আপনি বলেন। Yeah, so actually our staff is very willing and very understanding of what is happening, because they realize the enormity of the situation. And I've spoken to my girls, to my management staff, and everybody is really worried, but they are willing to go along with whatever we have in plan. And we also want to let them know that আমরা এভাবে সবাইকে ছেড়ে দিব না, we'll look after them and do our best. থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সাথে একটু অ্যাড করে নাহিলার কাছে যেটা জানতে চাই, যেহেতু সবাই মিলে সিদ্ধান্তটা নেওয়া, এটা কি বিউটি স্যালনদের কোনো অর্গানাইজেশন আছে কিনা, কিভাবে এই ইউনিয়নটা করা হয় নাহিলা? বেসিক্যালি এই ক্রাইসিসে উই ডিসাইডেড যে আমরা সবাই একসাথে হয়ে যে কি ডিসিশনগুলো নিব। আমি একটু জানতে চাচ্ছি, সরি ইন্টারাপ্ট করছি, এটা কি কোনো ফোরাম বিউটি স্যালন ওনার্সদের বা কোনো অ্যাসোসিয়েশন নাকি আনঅফিশিয়াল? As far as I know, মানে I'm not associated with this thing, but like আমরা unofficially like we get together, pen and paper না, but we are like almost most of us সবাই আর কি, ফারিয়ানজি বলেন, কানিজ, আলমা, সাদিয়া, আমরা সবাই মিলে like we decided যে যা করব এখান থেকে একসাথে হয়ে করতে হবে, because we don't want to leave anybody behind, যে সবাই যা ডিসিশন নিচ্ছে সবাই একসাথে নিবে। if anybody decided to open, কিভাবে ওপেন করছে, কি রেসপন্স পাচ্ছে, এটাও আমরা সবাই একসাথে শেয়ার করব। but the thing is মানে
it's just started. So আগে কি হবে না হবে এটা তো কেউ বলতে পারছে না, but so far we are in this together. ব্রিলিয়ান্ট। আমার কাছে মনে হয় টুগেদারনেস ইজ দ্য অনলি সলিউশন, যে কারণে আমার টক শোর নাম যে দূর থেকে কাছে, অ্যাকচুয়ালি ইউনাইটেড ইন আইসোলেশন। তো আপনারা ইউনাইটেড আছেন। আমি আফরোজা পারভিন আপনার কাছে এভাবে জানতে চাই, যেহেতু আপনি অন্যান্য অ্যাসোসিয়েশনের সাথে জড়িত থাকেন, বাংলাদেশে কিন্তু বিউটি সেলুনের অনারের সংখ্যাটা বিশাল বড়। অনেক নারীরা এই কাজের সাথে জড়িত এবং অনেক কর্মীরা, তারাও বিশাল সংখ্যার একটা নারী। তো সেই জায়গায় কি আপনাদের মাঝে মাঝে বাসা ভাড়া হোক বা কোনো লোন, সফট লোন, গভর্নমেন্ট এখান থেকে কোনো সহায়তা কি আসছে কিনা সেটা একটু শেয়ার করবেন। আলিশা, আমি শুরুতে একটা নাম্বার বলেছিলাম যে $5 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এটা তুমি যদি এটাকে টাকাতে কনভার্ট করো, 40 থেকে 50,000 কোটি টাকার মানে মার্কেট। সো এটার মধ্যে 30%, মানে এটা আনুমানিক 30% তোমার সেবা বিজনেসে আছি আমরা, 30% আমরা যারা বিউটি বিজনেসে আছি, আর বাকি যে 70% আছে সেটা হচ্ছে প্রোডাক্ট। ইটস লাইক তুমি দেখো দেশের বাইরের বিভিন্ন ব্র্যান্ড, দেশীয় ব্র্যান্ড, অনেক ব্র্যান্ড আছে যেটা প্রোডাক্টের বিজনেস, যেখানে মানে এই টাকাটা রোল আউট হয়, ঠিক আছে? তো সেখানে 30%-এর যদি তুমি ক্যালকুলেট করো, 12 থেকে 13 কোটি ডলারের বিজনেস এখানে পার মান্থ হয়। সো সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই গভর্নমেন্টের যে সহযোগিতা বলি বা গভর্নমেন্টকে পাশে খুব একটা ফ্রেন্ডলি হিসেবে আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যাব বা চাইবো বা নিব, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে এটা রিচেবল এখনো হয়নি। হতে পারে ফর ফিউচার এটা আমরা রিচ করতে হবে আমাদেরকে, কারণ আমাদের আসলে কোনো অপশন নেই, বাট এখন অব্দি হয়নি। সো এখানে যেটা আছে যে আমরা কোনো না কোনো ভাবে এই এত বড় একটা প্ল্যাটফর্ম, এত লক্ষ লক্ষ মানুষ এটার মধ্যে কাজ করছে, অথচ আমরা কিন্তু এখন অব্দি জানি না সবার জন্য যেটা গভর্নমেন্ট করেছেন সেই জায়গায় আমরা জানি ভ্যাট ট্যাক্স পরে দিতে হবে, কিন্তু আসলে আমরা সেবা খাত কিন্তু মারা যাব যদি আমাদেরকে ভ্যাট ট্যাক্স দিতে হয়। কারণ এই আমরা আমাদের এতগুলো কর্মীর রেসপন্সিবিলিটিস, এতগুলো টাকা ভাড়া, আমরা যদি বাইরের কথা বলি, অন্য জায়গার কথা বলি, ছোট ছোট আকারে সালন বিজনেসটা গড়ে উঠেছে পৃথিবীর সব জায়গায়, খুবই ছোট ফরম্যাটে হয়, এটা অনেক বড় হয় না। বাংলাদেশে এটা এত বড় সাইজে হচ্ছে, যেটার প্যাটার্নটা হতে পারে আমরাই এটাকে বদলেছি, আমরা বদলেছি, ফাইন। সো সেই জায়গা থেকে আমাদের ওই বড় ফরম্যাটে হওয়ার কারণে একটা ছাদের নিচে মানে 100-200 মেয়ে কাজ করছে। সো এটা 10,000 15,000 স্কোয়ার ফিটের মতো জায়গাতে ব্যবসাটা হচ্ছে। সো এত বড় জায়গায় এতগুলো মেয়ে যখন রোল আউট হচ্ছে, তখন এই মেয়েদের রেসপন্সিবিলিটিস নিচ্ছে কে? এরা আমরা মালিকরা নিচ্ছি। সো এই জায়গাটাতে আমরা যখন এদের রেসপন্সিবিলিটিস নিচ্ছি, তুমি খেয়াল করে দেখো একটু আগের কোয়েশ্চেনের আনসার কিন্তু প্রত্যেকে একই কথা বলেছে যে আমরা ওদের ওদের যেন মানে খাবারের কষ্ট না পায় সেই জায়গাটা আমরা মাথায় রাখছি। আমরা লং টার্ম চিন্তা করছি, শর্ট টার্ম করছি না। আমরা কিন্তু করতে পারতাম অন্য সবার মতো, যেটা সবাই করছে, কস্ট কাটিং করতে যে এমপ্লয় বাদ দিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। দেখো মানবিক জায়গা থেকে আমরা কিন্তু এক পাও কেউ পেছনে যাইনি, আমরা যাব না। আমরা বলেছি আমরা সবাইকে রাখতে চাই, সবাই শেয়ার করতে চাই, এবং সবাই এই জায়গায় কনসিডার করবে। একই প্ল্যাটফর্মে আমরা সবাইকে নিয়েই বাঁচতে চাই। কারণ আমি যদি 5টা মেয়েকে ছেড়ে দেই, ওই 10টা মেয়ে কোথায় যে মানে কাজ পাবে? ওকে তো এখন কেউ কাজ দিবে না। সো সেই জায়গায় আমরা কোনোভাবে গভর্নমেন্টের কাছ থেকে কোনো সহযোগিতার কোনো কি বলে এটাকে ইঙ্গিত আমরা পাচ্ছি না। আমরা জানি না আদৌ এটা সম্ভব কিনা। তবে হ্যাঁ, যদি আমরা কোনোভাবে আমাদের এই যে ভাড়ার যে জায়গাটা আছে, বাড়ি ভাড়া, আমরা দেখছি যে অনেক বাড়িওয়ালা মকুফ করে দিচ্ছে, ঠিক আছে 3 মাসের জন্য মাফ করে দিলাম, এটা কারণ পজিশন তো সবাই একই। বিজনেসের যে প্লেস গুলো আমাদের সব কিন্তু কমার্শিয়াল প্লেস, এবং কমার্শিয়াল প্লেস হলে তুমি জানো এটা অনেক টাকা ভাড়া হয়। সো বাড়িওয়ালারা কিন্তু এই 8-10-15 দিন পর থেকে আমাদের মানে গলার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ভাড়া দিয়ে দাও। আমরা কোথা থেকে ভাড়া দিব? আমরা তো আর্নিং করতে পারিনি। আমরা এই মেয়েদের খাবারের যোগান দিচ্ছি, আমরা বাড়ি ভাড়া কিভাবে আনবো? আমাদের প্রোডাক্ট স্টকে যেগুলো আছে এগুলো এক্সপায়ারি ডেট চলে যাবে, আগামী 3 মাস তো এখানে কোনো ব্যবসা হবে না, ডিসেম্বর অব্দি আমাদের কিন্তু কোনো বিজনেস হবে না। যেহেতু আমরা যে সার্ভিস সেবাটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের অসুখের কথাই বলছে, আমাদেরকেই বলছে সোশ্যাল ডিস্টেন্স, আর সেখানে আমাদের কাজই হচ্ছে ডিস্টেন্স থাকবে না, আমরা টাচ করে কাজটা করি। সো আমরা আমাদের লাইফের উপরে রিস্ক নিয়ে এই কাজটা করব। লাইফ রিস্ক নিয়ে যখন আমরা কাজটা করব, তখন এই জায়গাটাতে অবশ্যই গভর্নমেন্টের সহযোগিতা আমাদের চাই কোনো না কোনো ভাবে।
একটু জানতে চাই, গভর্নমেন্টের জায়গাটায় যাব, এই মাসে কি ভাড়ার জন্য আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি, আপনাদের বাড়িওয়ালারা কি ইম্পোজ করছে কিনা যে ভাড়াটা দিতে হবে? অলরেডি করে ফেলেছে, অলরেডি মানে বলেছে, এবং আমরা এখনো কোনো কথা বলিনি, কারণ আমরা এখন কথা বলছি। যার যার বাড়িওয়ালা ভাড়া চেয়েছে, যার যার বাড়িওয়ালা ভাড়া চেয়েছে, আমি বাহ, ও ওয়াও, তার মানে এখানে আপনাদের সবার বাড়িওয়ালা ভাড়া চাচ্ছে। তো আমি একটু এই জায়গাটা থেকে আবার একটু সাদিয়া মঈন আপনার কাছে আসবো। আচ্ছা হ্যাঁ, আপনার একটা পয়েন্ট আছে বলেন প্লিজ। point something out যে অ্যাকচুয়ালি বাড়িওয়ালারা ভাড়া চাচ্ছে, বাট আসলে সাম বাড়িওয়ালা আবার একটু আন্ডারস্ট্যান্ড করে হয়তো কিছুটা আমাদেরকে ইয়েও দিচ্ছে। যেমন আমার বাড়িওয়ালা কিন্তু আবার যেমন আমার 2টা ব্রাঞ্চেই মানে আমি কথা বলে ওদেরকে কনভিন্স করতে পেরেছি যে আমি জাস্ট 50% দিব নেক্সট 3 months, এন্ড দে হ্যাড অ্যাগ্রিড। ওরাও সিচুয়েশন বুঝছে, এন্ড কারোর জন্য আসলে এটা এখন উইন উইন হবে না, সবারই একটু স্যাক্রিফাইস করতে হবে। এই জিনিসটা আসলে আমি বুঝাতে পেরেছি, এন্ড আই গেস আমি লাকি যে ওরা বুঝেছে ওটা, সো আমি একটু করতে পেরেছি। বাট আই গেস এটা সবার কেসে হবে না, অনেকের ধরো হ্যাঁ অনেকের ওই ভাড়াটা ওরা চাবে, সেটা ডিফারেন্ট। Anyway, yeah, I have also requested, but he has not come back in touch with me. He's not in touch with me yet. But I'm hoping that Uni Korbe is a very good man, so I'm hoping that he will stand by us, and maybe just like Naveen, maybe 50% we'll try and give and reach some sort of agreement with him. Let's see. উনি এখনো যোগাযোগ করেননি, হয়তো আমি রিকোয়েস্টটা করে দিয়েছি অলরেডি। Let's see. I'm hoping for the best. লেটস সি, আমার কাছে মনে হয় আপনারা গুলশানে কমার্শিয়াল এরিয়াতে আপনাদের লোকেশন, তো সেই ক্ষেত্রে হয়তো বাড়িওয়ালারা কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে পারবে। কিন্তু আমি একটু আফরোজা আপনার কাছে আসতে চাই, কারণ আপনি কিন্তু ঢাকার বাইরেও অনেক বিউটি স্যালনদেরকে ট্রেনিং দিয়েছেন, যেখানে দেখা যায় ওই বাড়িওয়ালার ওই ভাড়াটা দিয়ে সে চলে, সিধা ডাবল ক্রাইসিস। তো সেই জায়গাটাতে আপনি কিভাবে দেখেন আফরোজা পারভীন? এখানে যদি মানে বাড়ি ভাড়া দিয়ে চলছেন এমন মানুষ হন, এবং তারা যদি প্রেসার ক্রিয়েট করেন যে এটা ছাড়া চলবে না, তাহলে আমি বলবো এখানে আসলে যিনি উদ্যোক্তা ওনারও কিন্তু করার কিছু থাকছে না, আবার যিনি বাড়িওয়ালা ওনারও কিন্তু করার কিছু থাকছে না, দুজনেই কিন্তু একটা জায়গায় এসে আটকে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে যাই বলি না কেন, গভর্নমেন্টের একটু সহযোগিতা তো আমাদের চাই না? কারণ গভর্নমেন্ট যদি সহযোগিতা করে, তাহলে তুমি যদি বলো প্রণোদনাতে গভর্নমেন্ট 4% ইন্টারেস্ট গভর্নমেন্ট দিচ্ছেন, সো সেই ক্ষেত্রে আমাদের বাড়িওয়ালাদের ক্ষেত্রে যদি এমন হয় যে ওনাদের সাথে গভর্নমেন্টরা কোনো একটা অ্যালাইনমেন্টে যেতে পারে, যে এরকম হতে পারে জিনিসটা যে তোমরা এই জায়গাটা পুরো ছাড় দিয়ে দাও, এই জায়গা অবধি ওনারাও অ্যানালাইসিস করে দেখতে পারে। যার 5টা বাড়ি আছে তাকে ছাড় দেওয়ার তো কিছু নেই, যার হয়তো বা একটাই আছে, যে একটা দিয়ে ও খেয়ে পড়ে বেঁচে থাকছে, তার ক্ষেত্রে হতে পারে যে ওদেরকে গভর্নমেন্ট থেকে একটা সহযোগিতা করা হলো। এই সহযোগিতা কিন্তু বাড়িওয়ালা পেলো না, আমরা পেলাম। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমি অবশ্যই একটু পরে আসবো। জিনিসটা একদমই নতুন, সারা বিশ্ব, সায়েন্টিস্ট, পৃথিবী, পলিটিক্স প্রতিনিয়ত করোনাকে নতুন রূপে নতুন ভাবে দেখতে পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যে জায়গাটাতে যেতে চান, আমার কাছে মনে হয় সরকারেরও কিছুটা সময় লাগবে প্রসেস করা, যেহেতু আবারও বলি বিউটি সেলুনকেও নন এসেনশিয়াল সেগমেন্টে ফালানো হয়েছে, সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে। সময়টা 2 মাস, 3 মাস, 4 মাস যদি লেগে যায়। আমি একটু শর্ট করে আবার নাবিনের কাছে জানতে চাই, 6 মাসের জন্য কি প্ল্যান করে রেখেছো? ওভারঅল নিশ্চয়ই সবার হয়ে যদি বলো। 6 মাসে এটাই যে আমরা যেন, ওই যে তোমাকে যেটা বললাম আগে, যে আমরা ওদের ফুড কস্টটা যেন দিতে পারি, ওরা যেন ডেইলি নেসেসিটিস গুলো ফুলফিল করতে পারে, ওদের বাচ্চারা ওদের ফ্যামিলি সংসার নিয়ে ওরা খেতে পারে, ওই ব্যাপারটার জন্য আমরা সবাই একটা পার্সেন্টেজে ডিসাইড করেছি যে কে কতটুক দিব। ইনফ্যাক্ট সবাই প্রিটি মাচ সেম ইয়েতেই আছি, বুকেই আছি। And আরেকটা যেটা আমি মেনশন করতে চাই, যে কান্ট্রি লাইক বাংলাদেশ, উই কান্ট স্টে শাট ফর মোর দেন 2 months 3 months, মানে এরপরে তো আসলেই খুলতে হবে, বিকজ আমাদেরও ওদেরকে চালাতে হবে, ওদেরও চলতে হবে। একটা পয়েন্টে গিয়ে ঠিকই আমাদের সবারই খুলতে হবে, এন্ড করোনা ইজ নট গোয়িং এনিওয়্যার, ওটা থাকবে, ওটার মধ্যেই এখন কেমনে করে আমরা সার্ভাইভ করতে পারবো, ওই প্রোটোকলস গুলো আমাদের এই নেক্সট 6 months এর মধ্যে ওইভাবেই হয়তো চলতে হবে। ইনফ্যাক্ট আই ডোন্ট থিংক 2021 এর আগে কিছুই ঠিক মতো সলভ হবে, এটাই নতুন নর্ম, দিস ইজ দ্য নিউ নর্ম। সব জায়গায় আমরা যেটা দেখছি যে ওইভাবেই আমাদের ডিসইনফেক্ট করে 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 ক্লায়েন্টসদেরকেও ওইভাবে করে আস্তে আস্তে ঢুকাতে হবে, মেবি 2-3 ক্লায়েন্টস এট এ টাইম, নট মোর দেন দ্যাট। সোশ্যাল ডিস্টেন্সিং তো আমরা পারবো না এমনি করতে, বাট যতটুক আমাদের গিয়ার্ড পরে
প্রপারলি সবকিছু রেখে ক্লায়েন্টসদেরকেও ডিসইনফেক্ট করে করা যায় ওইভাবে করবো। সাম সার্ভিসেস ইনফ্যাক্ট আই থিঙ্ক আমাদের বন্ধ করে দিতে হবে, যেগুলা বেশি ক্লোজ কন্ট্যাক্টে, লাইক থ্রেডিং। সো ওই টাইপের জিনিসগুলো হয়তো আমরা করতেও পারবো না। এই টাইপের জিনিস আমাদের আসলে সবাই একসাথেই আমরা প্ল্যান করবো। অ্যান্ড আরেকটা যেটা জিনিস যে, হ্যাঁ বলো। আমি ওই যেহেতু আসছিলে যে অনেক কিছু করা যাবে না, আমি একটু লাইট মোডে যেতে চাই। আজকে এই বিউটি ওয়ার্ল্ডের 3-4 জন পাইনিয়ার আছো, সবাই একটা একটা করে ছোট করে, আমাদের অনেক নারী দর্শকরা আছে হারনেট টেলিভিশনের, তো একটা টিপস যদি দাও যে ঘরে বসে নিজেকে কিভাবে অ্যাটলিস্ট টিপ টপ করবে। কারণ আমার মনে পড়ে 1 মাস আগেও নারীর মানে ফেসবুকে মিম ছিল যে 2 মাস পরে মেয়েরা সবাই তো আমরা এনিমেল হয়ে যাব, নিজেরা হাজবেন্ড বা বাবা ভাই বোন চিনবে না। তো সেই জায়গা থেকে একটা বিউটি টিপস বা 2টা শর্ট বিউটি টিপস আমাদের মেয়েদের জন্য। নাহিলাকে দিয়ে শুরু করবো, কিছু সিক্রেট শেয়ার করে দাও, কি আর করবে। কোনো সিক্রেট নাই, বাট দ্য থিং ইজ মানে নিজেকে মেনটেন করতে আমরা নন এসেনশিয়াল, তুমি যেরকম বললে আমাদের জন্য তো এটা অনেক এসেনশিয়াল, রাইট? আমরা তো নিজেকে মেনটেন করে চলি, সো আমাদের জন্য এসেনশিয়াল। মানে সবসময় হয় জানো, মেয়েদের অনেক কথাগুলা যেটা সবাই নন এসেনশিয়াল ভেবে নেয়, ওটা আমাদের জন্য কিন্তু এসেনশিয়াল হয়, মানুষ এটা কিন্তু চিন্তা করে না। হ্যাঁ, সো এটাই মানে আমার বাসায় থাকলে কি হবে, ওই যে গো টুয়ার্ডস দ্য দ্য রেমেডিজ, যেটা নরমালি আমরা করি না। এখন সময় আছে, একটু টাইমও পাস করতে হবে। আমি কিছু করছি না আপাতত, আই এম আ ভেরি লেজি পারসন, নিজেকে নিয়ে কিছুই করছি না। বাট বাসা থাকতে থাকতে অথবা ভালো খাওয়া হচ্ছে, ঘুম হচ্ছে, বা এটার জন্যই আর কি অনেক আমাদের স্কিনস কোনো অনেক এফেক্ট করবে, ওটা ভালো হবে, হেয়ারও ভালো হয়ে যাবে। সো ওটা নিয়ে একটু কম টেনশন করে যে আমাকে নিজেকে কেমন লাগছে, মানে একটু গ্রুম আপ করো নিজেকে বাসায় বসে, যে কিছু না করে বসে থাকা থেকে ভালো হচ্ছে যে একটু লাইক গেট ড্রেসড, আর বিকজ উমেন মেন্টাল হেলথ ডিপেন্ডস অন ইট, যে একটু সাজলে ইউ উইল ফিল গুড। সো ইটস নট অ্যাবাউট কেমন দেখা যাচ্ছে, মেন্টাল হেলথটাও দেখতে হবে। সো জাস্ট একটু ড্রেস আপ করে বাসায় থাকো, নিজেকে যেভাবে গ্রুম আপ করতে পারো এনি ওয়ে পসিবল। বাহ, থ্যাংক ইউ, খুব ভালো একটা টিপস তো দিয়ে দিয়েছো, পজিটিভ থাকা, নিজেকে একটু গ্রুমিং রাখা। বাট তারপর আমি চাইবো কিছু বিউটি টিপস যদি দিয়ে দেওয়া যায়, যেহেতু অনেকে পার্লারে যেতে পারছে না। আফরোজা পারভিন, আমি আপনার থেকে কিছু সিক্রেট আশা করছি। আমরা তো সারাদিন এগুলোই বলতে থাকি। আচ্ছা যাই হোক, আমরা চাই আমরা খুলে গেলে সবাই আমাদের কাছে আসুক। পার্সোনাল টিপস তো যেটা আছে সেটা হচ্ছে আমার মতে লিকুইড বেশি করে খাওয়া উচিত এই সময়টাতে। আমরা খাবার দাবার দিয়ে একটু বেশি ঠিকঠাক থাকতে চাই। আর যেহেতু আমরা এখন জানি গরম এবং লিকুইড এই দুটো খেতে হবে, তো আমরা হতে পারে রাইস টাইস কমকে আমরা যদি লিকুইড খাই, স্যুপ খাই, জুস খাই, চা খাই, তাহলে হবে কি ওজন টোজনও কমে যাবে, মানুষ এমনি সুন্দর হয়ে যাবে। এর সাথে সাথে হতে পারে যে আমরা প্রতিদিন 5 বেলা, আমরা তো যারা নামাজ পড়ি বা বিলিভার আছি তারা তো 5 বেলা অজু করতে যাই, তখন একটা কাজ করে ফেলতে পারি। যারা নামাজ পড়ি না তারা 5 থেকে 6 বার ওয়াশরুমে যখন যাবে মুখে পানি দিবে, এটাই 25 টাইমস একদম 2 হাতে আজল ভরে খুব জোরে প্রেসার দিয়ে পানিটা ফেসে দিতে হবে। এইভাবে 25 টাইমস দিবে, এবং এতে যেটা হবে স্কিনে সে ব্যথাও পাবে, এবং এতে খুবই ডিপ ক্লিন হবে, এবং এতে এজ যে মার্ক গুলো থাকে সেটাও আসবে না, ইয়াং হয়ে যাবে। তার পাশাপাশি স্কিনে যত ধরনের জটিলতা আছে সেগুলো কিন্তু এমনিতেই কেটে যায়, এটা খুব ভালো কাজ করে। সো আমার মনে হয় এটা কোনো কিছু দরকার নেই এটা করার জন্য, সো শুধু পানি থাকলেই হলো, ওয়াশরুমে গেলেই হলো। না, এটা খুবই ব্রিলিয়ান্ট একটা আইডিয়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু নাভিন প্লিজ ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি, একটু ওই যে আদা, ময়দা, সুজি, টমেটো, কত কিছু করা যায়, একটু সিক্রেট বলে দাও। আচ্ছা, আমি আসলে আই এম ভেরি লেজি, আমি আসলে কোনো সময় টাইম পাই না নিজের উপর কিছু করা। আই জাস্ট শেয়ার আ ট্রিক দ্যাট I've been doing staying locked in since এখন আমার হাতে অনেক টাইম। আমি যেটা খুব ফলো করি ওটা হচ্ছে গিয়ে I love apple cider vinegar. I keep it in my fridge. So every day রাতের বেলা I sometimes soak a cotton ball and just go over it with on my face. আমার স্কিন আসলে খুবই খারাপ, আমার স্কিন অত ভালো না। It's a problem that I've been suffering ever since I was a teenager. So vinegar it's a genetic. Yeah, it's apple cider vinegar, not normal vinegar. So it kind of
হ্যাঁ ওইটা আমি ইউজ করি বিকজ আমার স্কিন ইজ ভেরি অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রোন আই ইউজ দ্যাট অ্যান্ড দেন আই ওয়াশ ইট অফ আফটার লাইক 10 minutes so it's very easy and it's less time consuming I can do that and আরেকটা জিনিস হচ্ছে গিয়ে staying positive is very important in this lockdown and মানে এখন আসলে সবাই আমরা কষ্টে আছি but in a way we are all in a very good position to be grateful for because we are spending time with our families এটা আসলে আমরা as working women আমরা কেউই পাই না হাতে অত So I think এটা আসলে একটা অ্যাপ্রিশিয়েট করার জিনিস সো একটু পজিটিভলি চিন্তা করতে হবে এন্ড আরেকটা জিনিস যেটা আমি বলবো যে নর্মাল ক্ষেত্রে আমরা হয়তো তেল মাথায় অত দেই না যে ও আচ্ছা আবার শ্যাম্পু করতে হবে এখন তো বাসায় আছো সো অল ইওর হেয়ার দেন শ্যাম্পু কোনো অসুবিধা নাই বাসায় আছো টেক কেয়ার অফ ইওর হেয়ার বাহ তুমি অনেক টিপস দিয়েছো না এভরি ওয়ান অফ ইউ মানে এটা তো একটা বিন্দু বিন্দু করে ট্রেজার হয়ে যাচ্ছে আমার সো আই উড লাইক টু কাম টু নাও সাদিয়া মঈন আপনি আচ্ছা আরেকজন আচ্ছা আপনার আগে এখন আফরোজা পারভিন কিছু ট্রেজার দিতে চাই প্লিজ আমি দিতে চাই না আমি নিতে চাই সাদিয়া আপার স্কিন দেখলে আমি সবসময় তাকিয়ে থাকি আর বলি ওয়াও ওয়াও এটা কিভাবে সম্ভব হয় এখন সাদিয়া আপা বলবে ওনার স্কিনের রহস্য কি উনি কি কি করেন আর ওটা আমরা কাল থেকে সবাই শুরু করে দিব আমিও সাদিয়া আন্টি হাউ ডু ইউ মেইনটেইন দিস গ্লো ইউ লুক লাইক আ কুইন প্লিজ শেয়ার এভরি সিরিয়াসলি Oh, you asked a question to somebody who's in her mid-50s already. You know, Alicia, you know, the thing that causes the most damage to your skin is the sun, right? So all of us who are in lockdown, the biggest advantage is that we're not going out in the sun. So, you know, the first thing is taken care of. You don't even have to put on sunblock and everything else. So that's one big advantage. And as far as taking care of your skin, the answers are in your refrigerator. Use all the make fresh fruit pack and use fresh vegetables to make packs at home. It's so simple. It's not even funny. All the answers are right there in your refrigerator. তোমার কাছে ডিম আছে, বাংলায় বলে দেন। It's a secret. বাংলায় শুনতে চাই। আচ্ছা, তো আপনার সব কিছু আপনি ফ্রিজেই পাবেন। ফ্রুটস রাখা আছে, ভেজিটেবলস রাখা আছে। They are the best things that you can use for your skin. I believe in completely using herbal remedies for taking care of the skin and avoiding things that come out of bottles and cans. So ideally, you use yogurt and egg, mix it together, put it on your face. Just anything that's available. Use banana. It's got potassium in it. It's lovely. It'll soften the skin. If you have oily skin, use fresh aloe, mix it in with a little bit of, a few drops of oil, a few drops of coconut oil. You can take care of your hair, make fruit packs out of, মানে fresh সবজি দিয়ে fruit দিয়ে করা যায়, এত কিছু করা যায়. There's so much time to take care of your skin. Thank you so much. আমার কাছে মনে হয় অডিয়েন্সের পর্ব দেখা মানে একদম সার্থক হয়ে গেছে। এত সিক্রেট এন্ড হিয়ারিং সাদিয়া আমার কাছে মনে হলো যখনই কিছু খাবো সেটাই মুখে মাখবো। ফল, ফ্রুটস, সবজি, whatever I should whatever you're cooking, right on your face. Tomato is fantastic. Just cut the tomato in half and just rub it on your skin. You can just dip it in to salt and then gently scrub with it. It works like magic. Kore dekho. I think of like hundreds and millions of things. Shota sheshi hobe na jodi ami start hoye jai. না বুঝতে পেরেছি বাট আমরা আমাদের অডিয়েন্স অনেকে জয়েন করেছি একটু ওদের কয়েকটা কমেন্টস পড়বো তারপরে একদম অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি কেমন আছেন আপনারা আমার সবাই ভালো আছে তারপরে সজেন খান আছেন হ্যাঁ সজেন খান তো আমাদের সজেন খান বলছে যে ওয়াও সাদিয়া চাচি সবাই everyone is only after you সাদিয়া আন্টি this is not fair everyone is after her শান্তা বলছে আসসালামু আলাইকুম আফরোজা ম্যাম কেমন আছেন অবশ্যই আফরোজা ইজ ডুইং গুড হাসনাত বলছে ফেজা লাভ ইউ বিউটি সেক্টরস ডিভা কুইন সজেন দেখছি আছে আমাদের সাথে নাইস অল জুয়েল বলছে হ্যালো অল টাইম আচ্ছা ঠিক আছে ফারিয়া হাবিব হোয়াট ইজ ফারিয়া হাবিব এখানে কেউ ফারিয়া হাবিব নেই
স্মার্ট লেডিস, ইয়া দ্যাটস ট্রু, এখানে সবাই স্মার্ট লেডিস। তাহরিন বলছে জারিন চৌধুরী, নাহিলা হেদায়েতকে অনেক লাভ দিয়েছে সায়রা, কংগ্রেচুলেশন টু অল গেস্ট। আর অ্যারিস্টোক্রেট দেখছে। আফরোজা প্লিজ আমাদের অ্যাসোসিয়েশনের কথাটা বলো। অবশ্যই আমরা তাহলে শুনতে যাবো। আফরোজা কোন অ্যাসোসিয়েশনের কথা জানতে চাচ্ছে? আচ্ছা, আমি একটু বলি। অ্যাসোসিয়েশন হচ্ছে বাংলাদেশ বিউটি ওনার অ্যাসোসিয়েশন আছে, আমাদের BSOAB, যেটা আমরা রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাপ্লাই করে রেখেছি। এখনো সেটা আমরা শুধু রেজিস্ট্রেশনের পারমিশনটা পাইনি, আমরা ওটার ওয়েটিং এ আছি, যে কারণে এখন অব্দি ওই ফোরাম থেকে আমাদের কোনো কাজ হচ্ছে না। বাট আমরা কুটকাট করে ট্রাই করছি যে এটাকে একটু গুছিয়ে আনার জন্য। তো মোটামুটি গুছিয়ে আছে, বাট পারমিশনটা হলে হতে পারে যে আমরা এটা নিয়ে একটু সামনে আসতে পারবো। তো আমরা এর জন্য আসলে অনেক কিছুতেই হয়তো বা এগোতে পারছি না পারমিশনটা না হওয়ার কারণে। তো এটাও আমাদের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যদি এই পারমিশনটা বের করে দেওয়া যায় আর কি, তাহলে এই সেক্টরটা নিয়ে হয়তো বা ভালো কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরো আছে রিপন বলছে নাবিন আহমেদকে তার অনেক পছন্দ। অ্যারিস্টোক্রেট আফরোজা পারভিনকে লাভ দিয়েছে। তপু হাকিম বলছে best is to have the registered association and issues like rent can be addressed, tax VAT requires to be paid if service is rendered. Very well said. আমার কাছে মনে হয় এতক্ষণ আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। আর আফরোজাটা কি অফিসিয়ালি অ্যাসোসিয়েশনটা ফর্মটা এখনো হয়নি? রেজিস্ট্রেশন এখনো হয়নি, পেন্ডিং আছে এখনো। তো বাংলাদেশে কি এর কারণে আমরা ওটা প্ল্যাটফর্ম থেকে যে দাঁড়াতে পারছি না, বাট আমরা আছি সবাই একসাথে। ইনফ্যাক্ট এখানে আমরা সবাই একসাথে আছি, যতজন ওটার মেম্বার আছে ওটার বাইরেও যারা আছে, যেমন এই যে ইয়াং নবীনরা আছে, ওরা আছে, এরা সবাই আছে, আমরা কিন্তু সবাই আছি একসাথে। বাট কি হচ্ছে, ওটার কাজ হচ্ছে না বিধায় এটা অলমোস্ট 4.5 থেকে 5 বছর ধরে এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। সারাক্ষণই বলা হচ্ছে আমরা কিছুদিন পরে এটা হবে হবে হবে, তো আজ অব্দি হয়নি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই একটু সাদিয়া মইন আপনার কাছে জানতে আমি একটু জানতে চাই, আমি একটু আপনার কাছে কোশ্চেনটা এভাবে রাখতে চাই। বিউটি association, can you hear me? Okay, so association needs to be registered. A presence in the আমি শুনতে পাচ্ছি না। And we're together as a force and we get this registration through. আচ্ছা, আমি আমাদের সাথে আবারও জয়েন করবেন সাদিয়া আনছি, একটু ওনার টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। আমি আর কয়েকটা কমেন্টস করব। হাই নাহিলা, দিস ইজ ডক্টর আসিফ ফ্রম রিয়াদ. Can you recall me? Question for all, for the time being during this pandemic, at least can you consider of providing few selective services at home for the premium clients with higher price so that your employees can survive and you can have financial burden ease? Wow, that's a very nice question, Asif. Nahila, how do you like to answer? I think so far we are thinking about it. We are not prepared for this. We were not prepared for this. So এখন আমি কিছুই বলতে যাচ্ছি না। So আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে। Obviously আমাদের ফার্স্ট মোস্ট আমাদের স্টাফকে ট্রেন করতে হবে। ইটস নট লাইক আজকে আমি বলে দিলাম যে এই গিয়ারটা পরে কালকে কাজ করতে চলে যাও, ইটস নট পসিবল। সো ওদের ইউজ টু হতে হবে কিভাবে গিয়ারের সাথে কাজ করতে হবে বা কিভাবে ওদের নিজেকে প্রিকশন নিয়ে কাজ করতে হবে। সো রিসেন্টলি ইটস লাইক একটু চিন্তা করতে হবে, এত তাড়াহুড়োর মধ্যে ডিসিশন নেওয়াটা আই থিঙ্ক ভালো হবে না। ভেরি ওয়েল সেড নাহিলা। আমি নাহিলার পয়েন্ট থেকেই সাদিয়া মইন আপনার কাছে এভাবে যেতে চাই, যেমন এখানে একজন অ্যাডভাইস করলো যে প্রিমিয়াম ক্লায়েন্টসদের জন্য হোম সার্ভিস দেওয়া যায় কিনা। নাহিলা বলছিল যে সেভাবে তো ট্রেনিং দিতে হবে। তো বাংলাদেশে রেজিস্টার্ড একটা অ্যাসোসিয়েশন নেই বিউটি স্যালনদের জন্য। আমি কিছুটা অবাক হচ্ছি, কারণ এটা একটা লং থ্রাইভিং ইন্ডাস্ট্রি। তো সাদিয়া মইন আপনি এখানে একটু রিফ্লেক্ট করেন, তাহলে কিন্তু আপনাদের এই home service I'm not for at all, because at least if my staff is in my salon, I'm responsible for their well-being, and I will take all possible measures to protect them and to educate them on how they should basically live their lives and follow a similar protocol at home. I will give them material that they can use to disinfect their homes, themselves, their clothes, everything. So if I'm sending them out, then I'm risking their lives. I don't know whether the person I'm sending to
have what protocol they have in place. So I wouldn't do it. No, 100% I would not do that. I would not suggest it. I will encourage people to come. I am in charge of my own, disinfecting procedures, and I know that I'm going to do my very best. So Thank you so other much. than trusting myself, I have no faith in anything Thank else. you. আমরা বুঝেছি আপনি পুরো প্রিকশন যদি এনশিওর না করতে পারেন, ইউ ডু নট ওয়ান্ট টু রিস্ক দ্যাট। খুব ভালো বলেছেন। আসমা জানতে চাই যে আপনারা প্লিজ এত টাকা মেকআপের জন্য কেন নেন? আচ্ছা নাবিন, অ্যানসার মি, কেন মেকআপের জন্য বেশি টাকা নেওয়া হয়? Of course there is a quality in case, but you can reflect. First of all, of course, I think I speak for everyone. আমরা সবাই ভালো প্রোডাক্টস ইউজ করি, তখন আমাদের obviously একটা চার্জ রাখতে হবে ওটার জন্য। সেকেন্ড হচ্ছে গিয়ে how much I price myself, how much I think আমার value should be, ওইভাবে করে আমরা প্রাইসটা সেট করি, because I am giving my time here. So এখন আমার কোয়ালিটি অফ ওয়ার্ক, আমার টাইমের কোয়ালিটিটা আমার কাছে যেটা মনে হয় ইজ ওয়ার্থ, আমি ওইভাবে করেই টাইমটা দিব, প্রাইসটা বসাবো। সো আই থিঙ্ক ইট গোজ ফর এভরিওয়ান। সবাই ওইভাবে করেই নিজের ভ্যালুটা ডিডিউস করেই নিজের প্রাইসটা ফেলবে সার্ভিসের। থ্যাংক ইউ। আর আমি এখানে Alisha, I just want to add, actually home services, I know a lot of our clients are messaging and inboxing us and asking for home service, but এটা কিন্তু মনিটর করা অনেক ডিফিকাল্ট, বিকজ তুমি আরেকজনের বাসায় পাঠাচ্ছ ক্লায়েন্টের। ওই ক্লায়েন্ট হয়তো নিজে কিছু করেনি, বাট ওর বাসার একটা ছোটা বুয়া হয়তো আসছিল, বা ওর বাসায় একটা ড্রাইভার হয়তো আসছিল যে নাকি ইনফেক্টেড ছিল। সো আই কান্ট মেনটেন ওই প্রোটোকল গুলো ওই ক্ষেত্রে। ওয়ারেজ আমার স্যালনে কিন্তু এনক্লোজ স্পেসে আই উইল ডু মাই 100% টু মেক শিওর যে ওটা হাইজিন লেভেলটা ইজ লাইক একদম 100% মেনটেইনড। এখন ওইটার পরেও যদি কিছু হয়, ওটা কিন্তু পুরাটাই হচ্ছে গিয়ে এখন আল্লাহর হাতে, বাট at least we will try our 100% to make sure যে nothing happens. টোটালি এগ্রি উইথ ইউ। আসলে এটা খুবই একটা রিস্ক ফ্যাক্টর আছে, তার জন্য একটা অ্যাসোসিয়েশন থাকলে যেটা হয়, এই মেজার গুলোকে আপনারা লিগালি এবং অফিসিয়ালি ইনঅ্যাক্ট করতে পারবেন, কারণ ইউ নেভার নো একটার মাধ্যমে কোথায় কি হয়ে যেতে পারে। তো আমরা হারিয়ে ফেলেছিলাম সাদিয়া মইনকে, উনি আমাদের সাথে জড়িত হয়েছে। একটু অ্যাসোসিয়েশনটা নিয়ে আমি আবারও জানতে চাইবো। যে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ছেলে থাকে, আমি দেখি 2-3 বছরের মাথায় সেখানে অ্যাসোসিয়েশন দাঁড়িয়ে যায়। আমি কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না, বাট আমি জানতে চাচ্ছি এত বড় একটা থ্রাইভিং ইন্ডাস্ট্রিতে কিভাবে একটা অ্যাসোসিয়েশন? Well, the association was, in fact, Afroza was the one who first called and said that we should all get together. Kaniz Appa and Farzana and all of us decided that we would create a platform where all the beauty parlors associations would get together, so that we would have a voice. Even when people come in to check on VAT and people come in to check income tax papers and this and that, the way we are treated, it's like we're sort of committing a crime, and we're not trying to hide something. It's not that. We're paying income tax, we're paying VAT, and we need to be treated with respect, and like any other industry, that there has to be. So we felt that on our own we're nothing, but together we can be heard, and maybe get help, and in all aspects of life, it's made easy for us. Thank you so much. অনেক কমেন্টস আপনাদের ভক্তদের। সাদিয়া ম্যাম, ইউ মেড মি লুক লাইক আ প্রিন্সেস 13 ইয়ার্স ব্যাক। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। টিঙ্কার বেলা বলেছে, oh this is so sweet। আমি খুবই সারপ্রাইজড হচ্ছি। সারপ্রাইজ না, অফ কোর্স আই নো, বাট স্টিল যে মেকআপ বা সেলুন পার্সোনালিটির জন্য মানুষের যে কত রেসপেক্ট এবং ভালোবাসা, দ্যাটস ট্রুলি ইমপ্রেসিভ। ভেরি গুড ডিসকাশন। নাইলা হেদায়েতকে অনেক লাভ, তারপরে সো মাচ লাভ। নাবিন আপু আই থিঙ্ক is the one who inspired a whole generation. Wow, Nabin, that is truly commendable, coming from on behalf of a generation. Sadia Appa, we love you. Afroza Apu, you are my inspiration. Ripa bolche, Nahila Apu, you are the best makeup artist. So এরকম অসংখ্য আছে, সব তো পড়তে পারবো না। জান্নাতুল নাইম বলছে, নাহিলা হেদায়েত আপু and নাবিন আপু, love you. Very nice. সাদিয়া, আচ্ছা একজন কোয়েশ্চেন করেছে, I want to answer that. ভুল হলে বলবেন। There is a film artist makeup association, can't you all united under one roof? যেহেতু আমরা সিনেমা প্রডিউস করেছি, না ভাই, ফিল্ম ইউনিটের মেকআপ
যারা দেয়, দ্যাটস এ ডিফারেন্ট ক্যাটাগরি। অবশ্যই তাদের জন্য ওইভাবে তারা ফ্রিল্যান্সে কাজ করে গ্রামে গঞ্জে ঢাকা বাহিরে সব জায়গায় উঠে চলে যায়, দ্যাটস ডিফারেন্ট। মোবাইল স্মল বিজনেস, তো তাদের সাথে বিউটিশিয়ান এন্ড অনারের কোনো রিলেশনশিপ না, ইটস টু ডিফারেন্ট সেক্টর। আরেকজন হাউ টু মেনটেন, আচ্ছা এখানে বলছে যে হাউ ডু ইউ মেনটেন দ্য ফ্লো অফ ইউর এমপ্লয়িজ রিক্রুটমেন্ট, ডু ইউ ট্রেন এন্ড বিল্ড ক্যাপাসিটি অর ইউ রিলাই অন আউটসাইড এজেন্ট অন ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং প্রসেস? আচ্ছা এটা আফরোজা ভালো দিতে পারবে যে তোমরা কিভাবে রিক্রুট করো, এটা একটু যদি জানাও। এটা বেসিক্যালি ডিপেন্ড করে এক একজনের বিজনেসের পলিসির উপরে। এখন এখানে আমরা 4 জন আছি, হতে পারে 4টা ডিফারেন্ট পলিসিতে কাজ হতে পারে। আমি আমারটা বলি তাহলে বোঝা যাবে যে আমারটা কি হচ্ছে। আমি যেটা করেছি, আমি যখন শুরু করেছি শুরুর সময় আমি একদম যে টিমটাকে নিয়ে শুরু করেছি পুরো ফ্রেশ টিম, যে কেউ কোথাও কোনোদিন কাজ শিখেনি, কাজ জানেও না, কিছু বোঝে না, এরকম একটা টিম নিয়ে পুরো ট্রেন্ড আপ করে ওদেরকে নিয়ে শুরু করেছি। মানে আজ অব্দি আমার কোনো কলিগ বলতে পারবে না কারো একটা মেয়ে কখনো আমার এখানে জব করেছে, সেটা আমি কখনো করিনি এবং আমি ওটা প্রেফারও করি না। তো বরাবরই আমি কিন্তু আমার মতো করে ফ্রেশ মেয়েদেরকে বেছে নেই, ট্রেন্ড আপ করি এবং একটা প্যানেল থাকতে থাকতে নিচে আরো 2টো প্যানেল নিয়ে আসি। ইটস লাইক একদম ফ্রেশ, সব সময় একটা প্যানেল থাকে যারা ট্রেনিং নিতে থাকে এবং আস্তে আস্তে তারা রেডি হতে থাকে। সো এটা হচ্ছে আমার ওয়ে অফ মানে প্রোটোকল যেভাবে আমি মেনটেন করি। এখানে আবার অনেকের থাকতে পারে যে আমি প্রথম ব্যবসা শুরু করছি, এত রিস্ক আমি কিভাবে নিব, হতে পারে আমার কাছে এমনিতেই মেয়েরা আসবে, যদি আমার কাছে আসে আমি একটা স্যালারি ধরে তাদের বেতন দিয়ে আমি নিয়ে নিতে পারি, সেটা তেমনও হয়তো বা হতে পারে, হয় আর কি এভাবে। সো এগুলো ডিপেন্ড করে আসলে কে কিভাবে করবে। আমি আপনার পয়েন্টটা বুঝেছি। আমি একটু, যেহেতু আপনি বলছেন যে নতুন জেনারেশনকে রিপ্রেজেন্ট করেন নাহিলা এবং নাবিন, সো আচ্ছা আমি নাবিনের কাছে যদি জানতে চাই, আমি দেখেছি যেহেতু আমার অনেকের সাথে পরিচয় বা কথা বলতে হয়, অনেক যে নতুন সেলুন আছে মেইন টার্গেটটা থাকে যে আমি পার্সোনা থেকে এখান থেকে লাবেল থেকে 5-6টা মেয়ে নিয়ে আসবো, এভাবে সেলুন হয়। কিন্তু আপনারা যেটা বলছে নিজে ট্রেনিং করে, তো এখানে কি কোনো কোড অফ এথিক্স আছে? একটু যদি শেয়ার করো না। অ্যাবসলিউটলি কোড অফ এথিক্স একটা ফলো করা উচিত, হ্যাঁ। বাট আমাদের ক্ষেত্রে when we open we actually waited for the girls to come to us. আমরা আসলে জানতামও না কে কোথায় ছিল। আমাদেরকে it was like any other business যেভাবে স্টার্ট হয়, যে আমরা সিভি কালেক্ট করেছি অনেক জায়গা থেকে, অনেকজন এসে সিভি কালেক্ট দিয়ে গেছে আমাদের ম্যানেজমেন্টের কাছে, এন্ড আমাদের একটা এইচআর টিম আছে, ওরাই তখন ইন্টারভিউ গুলা করে এন্ড দে একটা শর্টলিস্ট করে দে সেন্ড আস যারা দে থিঙ্ক is good enough for us, তারপর ওটা আবার আমরা রিভিউ করে তারপর we decide on who to hire, এভাবে করে আমরা করেছি। এবার আমাদের অনুষ্ঠানের একদম লাস্ট সেগমেন্টে আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে একটু কথা বলি, কারণ হারনেট টেলিভিশন তোমরা সবাই জানো নারী কল্যাণ এশিয়ার প্রথম টিভি। তো আমি একটু ওই যে নিউজ দেখতেও ভয় লাগে যে এখন দেখা যাচ্ছে যে ডোমেস্টিক এবিউসও কিন্তু অনেক আরো বেড়ে গেছে, পত্রিকা খুললে নানা ধরনের আনস্পিকেবল ঘটনা। তো একটু যদি শুরুতে তোমাদের কাছ থেকে জানতে চাই যে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং যে বাংলাদেশের নারীরা যে সামাজিক ভাবে বা ফিজিক্যালি যে অ্যাবিউজটা হয়, এটা কোন ধরনের মাইন্ডসেট থেকে বাংলাদেশে এই জিনিসটা হচ্ছে? আমি শুরু করতে চাই সাদিয়া মঈন আপনাকে দিয়ে। I think it's really important for girls to be financially independent. And I often tell my staff and my girls that they are running their homes, they're running their family. They have to demand the respect from their spouse and take no nonsense. If you're putting the bread on that table and you're feeding your children, you're looking after his parents, her parents, everyone, you're taking care of everyone, then they must have that respect for you. So, you have to learn to respect yourself and feel the power. You're earning, you're powerful. Nobody should be able to mess around with you. And I think it made a lot of difference to my girls. I'm quite involved in their personal lives. I know what's happening in each person's life. And earlier we would have instances where they were not being treated well at home, and they were not, there were issues. And I always told them that I'm going to stand by them, and no matter what the issue is. And they have to stand up for themselves and not be scared, and not think that they're alone, because as an employer, as someone who's there for them, I'm watching their back. I have their back. I think that's a really... But I think personally, I think Bangladesh
is okay. The fact that we have a huge working force in the garment industry has made a lot of difference to the standing of a woman. And even in India and Pakistan, I don't think women have the same social, standing as we do in Bangladesh. I mean, our prime minister is a lady. Leader of opposition is a lady. So, we really have something to be proud of. Thank you so much. Of course, I think even আমার হারনেট টেলিভিশনের শুরুর সময় অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশে না, নারী ক্ষমতায়নে অবশ্যই উনি বিশ্বব্যাপী রোল মডেল। বাট ইন্ডিয়া বা বাহিরের যে কথা যেটাই আনি, আমরা আগাচ্ছি, আমরা আরো আগাতে চাই, আমরা আরো বেটার থাকতে চাই। তো আমি একটু আফরোজা, আমি যদি এভাবে আপনার কাছে আসি, কারণ আপনি তো অনেক রুট লেভেলেও কাজ করেছেন। তো নারীরা সাধারণত মানে পুরুষদের জায়গা থেকে যদি আসি, পুরুষরা কোন জায়গা থেকে, কোন মাইন্ডসেট থেকে আসলে নারীদেরকে অ্যাবিউসের শিকার করে, সেটা আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যদি আমি কথা বলতে চাই, এটা যদি একদম ওপেন বলি তাহলে একভাবে, আর যদি আমি এটা পুরো বিউটি অ্যান্ড গ্রুমিং এরিনা ধরে বলি তাহলে এটা আরেকভাবে। আমরা কোনটা শুনতে চাই? আমরা ওভারঅল শুনতে চাই। অবশ্যই একটা ওভারঅল বিউটি রিফ্লেক্ট করতে পারো, বাট বাংলাদেশের নারীরা। ওকে, আমাদের দেশের পুরুষদের প্রথম চিন্তা ভাবনা হচ্ছে, আমাদের দেশে পুরুষদের আর কিছু থাকুক না থাকুক, একটা বিষয় খুবই স্ট্রংলি থাকে, সেটা হচ্ছে মেল ইগো। আর এই মেল ইগোর সাথেই আসলে প্রত্যেকটা মেয়ে খুব বাজেভাবে পরিচিত, এবং এখানে যখনই মেল ইগোতে আঘাত হানে তখনই মেয়েরা কিন্তু অ্যাবিউজমেন্টের শিকার হতে থাকে। আরেকটা ছোট ইনফরমেশন, সেটা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ অ্যাবিউজমেন্ট শুরু হয় তার পরিবার থেকে। পরিবার থেকে ছোটবেলা থেকে অ্যাবিউজমেন্টের ইস্যুস গুলো শুরু হয়, এবং যেটা হয় যে পরিবারের মধ্যে আমার বাবা মার বাইরেও আরো অনেক সদস্য থাকে, সেখান থেকে যখন স্টার্ট করে ওই মেয়েটা সময়ের সাথে সাথে যখন বড় হয়, একটা সময় যে কিন্তু সে রিয়াক্ট করে, এবং তার রিয়াক্টটাই মানুষ তখন দেখতে পায় মেয়েটা এত এরকম রুট কেন, এভাবে কেন মেয়েটা রিয়াক্ট করছে, যে কিছুতে সে কেন এরকম ভাবে দেখছে। সো এই দেখাটা কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয়ে যায়। সো যখন একটা মেয়ে জোর করে নিজেকে প্রোটেক্ট করে, ইভেন আমি এমনও অ্যাবিউজমেন্টের ঘটনা শুনেছি, যেহেতু আসলে আমি এখন অব্দি আমি প্রচুর মেয়ের এইসব বিষয়গুলো ডিল করতে হয় আমাকে, দ্যাটস ওয়াই মেন্টাল হেলথের ইস্যুস এর কিন্তু আমি কাজ করি এটার জন্য। তো সেখানে আমি দেখেছি যে ওদের যে ঘটনাগুলো, যে মা পর্যন্ত মেয়েকে বলে যে প্লিজ এটা তুমি কারোর সাথে শেয়ার করবে না, যেটা হয়ে গেছে তুমি চেপে যাও। আপন মা, যার কাছে যে মেয়েটার মানে হেল্প চাচ্ছে, হতে পারে তার ঘটনার সাথে তার মামা জড়ানো, সো তখন মা বলে ভাইকে রক্ষা করার জন্য যে না তুমি এই কথা কারোর সাথে বলবে না। সো এইভাবে আমাদের দেশে মেয়েদেরকে টেনে পেছনের দিকে এবং শেখানো হয় যে কথা বলতে হয় না, এটা লজ্জা, এটা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। তো এই একটা জায়গা এখনো মেয়েরা, আমি বলবো কিছু পরিবার, কিছু মানসিক চিন্তা ভাবনার জায়গা থেকে মানুষজন এখনো যুদ্ধ করছে মেয়েরা, এবং এটা খুব দ্রুত যে চলে যাবে তা যাবে না, তবে এটার জন্য প্রচুর মানুষ কাজ করছে, প্রচুর মানুষ। এখন মানুষের জায়গাটা আরো বড় হয়ে যাচ্ছে যে কাজ করতে হবে, বাট ওই কাজ করার মানুষ নেই এখানে, মানে সংখ্যাটা এত বড়। সো সে কারণে আমাদেরকে আসলে এই জায়গাটা নিয়ে আরো কাজ করতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, যে যেখানে যে পজিশনেই কাজ করি না কেন তার সাথে ছোট্ট এই একটা ইস্যুও যদি আমরা ক্যারি করি সবকিছুর সাথে সাথে, তাহলে যেমন সাদিয়াপা বললেন যে উনি ওনার প্রত্যেকটা মেয়ের পার্সোনাল লাইফে এত ডিটেইলিংটা জানেন যে ওদের পরবর্তীতে ছোট একটা সমস্যা উনি কিন্তু খুব ইজিলি সলিউশনটা দিতে পারবেন, এবং তাতে কি হবে, ওই মেয়েটা একজন একটা ছাদ পাচ্ছে ওর মাথার উপরে, এবং ও জানে এখানে গেলে আমার সমস্যাটার সমাধান হবে, অন্য কোথাও হবে না, হতে পারে ওর মাই ওর সমস্যার সমাধান করবে না। তো এটা একটা বড় জায়গা। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর করে, খুব ছোট করে, মানে দুইটা বিশাল ইম্পর্টেন্ট টপিক, একটা হয়েছে যে ঘরে নিজের মা বা পরিবারই কিন্তু সাপোর্ট করে না, একটা মেয়ের ভয়েস থাকবে, সে তার অধিকারের জন্য কথা বলবে। আর আরেকটা যেটা মেল ইগো। আপনি তো রুট লেভেল অনেক নারীদের সাথে কাজ করেন, এবার আমি একটু যদি নাহিলার কাছে এভাবে আসছি, যে আমাকে অনেকে বলে যে মানুষ ভাবে যে নারীরা হয়তো অ্যাবিউজ বা ডিসক্রিমিনেশন বা হ্যারাসমেন্ট শুধু একটা ক্লাস অফ পিপলের জন্য হয়, বাট আসলে বিষয়টা তা না। দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠিত সমাজে বা এডুকেটেড সমাজেও কিন্তু নারীরা নানা ধরনের অ্যাবিউজ বা হ্যারাসমেন্ট বা ডিসক্রিমিনেশনের শিকার হয়। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এখানে কি কোনো আসলে ক্লাস ভেদাভেদ আছে, নাকি মেল ইগো সব জায়গায় সেম?
Um, I- আমি তো এটাই বলবো, মানে ইটস সেম, মানে হয়তো বা যারা একটু হাই লেভেলে আছে বা যারা একটু হাই ক্লাস মেনটেন করে তাদের জন্য আরো ডিফিকাল্ট হয়, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু শো দিস সাইড অফ দেয়ার লাইফ। নো ম্যাটার হাউ এডুকেটেড ইউ আর, মেয়েদের মধ্যে একটা ভয় থাকে যে মেবি ইফ মানে আমি কিছু রং করছি, মানে বিকজ আমাদেরকে ছোটবেলা থেকে এরকমই করে বড় করা হয় যে ইউ হ্যাভ টু লুক অ্যাট ইউর সেলফ ফার্স্ট দেন আদার। সো ওই জিনিসটা যেহেতু মাথায় থাকে যে না আচ্ছা, তখন আগে সবসময় when we reflect on these things সবসময় আগে মানুষ নিজেকে নিয়ে আসে যে আমি কি কিছু রং করছি নাকি, বা আমি একটু চেঞ্জ হলে কি কিছু হবে নাকি। সো ক্লাস নিয়ে আমার তেমন কোনো ডিফারেন্স আই থিঙ্ক নাই, বাট এডুকেশন আর মেন্টালিটি যেহেতু অনেক চেঞ্জ হচ্ছে, যারা আনএডুকেটেড তারা এই লেভেলে এখন বেশি পড়ে যায়, বিকজ অনেক ছেলেরা যারা আছে তাদের বাইরে পড়াশোনা করে বা দেশে পড়াশোনা করে লাইক দে হ্যাভ দিস থিং ইন মাইন্ড যে না এখন মেয়েরা আছে, জেন্ডার ইকুয়ালিটি আছে, দে নো দিস স্টাফ। বাট লো ক্লাসে তো এই কথাগুলো জানা নাই। লো ক্লাসে তো হচ্ছে যে না জাস্ট আমি সবকিছু, আচ্ছা মেয়েটা যদি একটা কাজও করে থাকে ইট ডাজন্ট ম্যাটার, ও কাজ করতেছে, হ্যাঁ করছে কাজ, আমি তো ওকে কাজ করতে দিচ্ছি, মানে এই কথা তখন চলে আসছে আমি কাজ করতে দিচ্ছি। তো এটা চিন্তা করে না যে না আচ্ছা এটা কাজ করছে, হি ইজ আর্নিং দ্যাট রেসপেক্ট, তখন এটা বলা হয় না, তখন বলা যায় কাজ করছে বিকজ আমি কাজ করতে দিচ্ছি থেকে কাজ করা হচ্ছে। তো এই জন্যই দেখা যায় যে লোয়ার ইকোনমিতে, লোয়ার ক্লাসে এই জিনিসগুলো বেশি উঠে আসে। আর যখন একটা মেয়ে কাজ করে তখন দেখা যায় যে বাসায় কাজ করছে, মানে বাইরে কাজ করছে, তখন বাসায় সবাই একটা জিনিস কতটুকু বাসায় অ্যাটেনশন দিতে পারছে, বা বেসিক্যালি এই নমটা থাকে যে বাইরে কাজ করছো বাসায় কি তুমি টাইম দিতে পারছো নাকি, আচ্ছা বাসায় টাইম দিতে পারো না এই জন্য হয়তো বা হাজবেন্ড অনেক রাগী বা অনেক রাগ করলো, বা এই জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে। সো যে মেয়েরা কাজ করে তাদের ক্ষেত্রে এটাও চলে আসে, বাট যারা শুধু বাসায় কাজ করে তাদের ক্ষেত্রে আসে যে মেবি দে আর লাইক টু ডিমান্ডিং যেটা থাকে। সো পুরো সোসাইটির নিজে কয়েকটা নর্ম থাকে যে এটার জন্য হতে পারে, বাট কেউ এটা চিন্তা করে না যে এটা হচ্ছে ইটস রং, যে কারণে হচ্ছে এটা মেয়ের দোষ বা ছেলের দোষ বা যারই দোষ থাকে, ইগোর জন্য হচ্ছে নাকি কাজের জন্য হচ্ছে নাকি অন্য কোনো লাইক মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হচ্ছে, বাট দিস ইজ রং। সো আমাদের একটা জিনিস ধরতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ রং, এটা যে কোনো মানে কারণ থাকুক, ইটস নট অ্যাকসেপ্টেবল। থ্যাংক ইউ সো মাচ নাহিলা, ভেরি ওয়েল সেড। এটা একটা বাস্তবতা, প্রেসিং ইস্যুস, এটা সব জায়গায়, সব বয়স, সব ক্লাসের জায়গাতেই আছে এই ডিসক্রিমিনেশনটা, আমরা ভয়েস করি না। নাবিন, আমি একইভাবে তোমার কাছেও যেতে চাই যে অনেকে দেখা যায় যে মেয়েরা এটার শিকার হচ্ছে, নানা ধরনের অ্যাবিউজ, অনেকে কাজ ছেড়ে দিচ্ছে বা বাসায় ডোমেস্টিকের অ্যাবিউজের শিকার হচ্ছে, সামাজিক ভাবে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, মেসেঞ্জারে হচ্ছে, বাট এগুলো ভয়েস করা হয় না। তোমার কাছে কেন মনে হয় যে মেয়েরা ভয়েস করে না, বা একটু জানতে চাই তোমার কাছ থেকে। নাবিন, তোমার নিজেকে আনমিউট করতে হবে, তুমি আনমিউট করো। আচ্ছা, আই থিঙ্ক এটা আসলে আনসারটা সবাই দিয়েছে খুব সুন্দর করে। মেয়েদের আসলে নিজেদের নিয়ে স্ট্যান্ড আপ করতে হবে, মানে ওটা সোশ্যাল মিডিয়াতে হোক, বুলিং হোক, সাইবার বুলিং হোক, যেমনি হোক, ইউ শুড আউট দ্য পার্সন হু ইজ এ প্রেডেটর। সো এটা এখন যদি ওটা উই ডু দ্যাট, আই থিঙ্ক ইট উইল স্টপ। And even in the case of our husbands or our partners or in our homes, মানে we can have abusive partners, এটা হতেই পারে, and ওটা unacceptable in all classes, মানে ওটা যেখানেই হোক it is unacceptable। কারণ তুমি এখন তুমি যদি কোথাও চাকরি করো, তুমি যতই অ্যাংরি থাকো একটা মানুষের সাথে, তুমি ওকে গিয়ে একটা থাপ্পড় মারবা না। কিন্তু তুমি তোমার ঘরের বউ একটা কিছু উল্টা পাল্টা বললো বা তোমার সাথে একটু রাগারাগি হলো, তোমাকে একটা ঠাস করে থাপ্পড় মেরে দিবা। সো এটা তো হতে পারে না। ইউ শুড গিভ ইউর ওয়াইফ দ্য সেম রেসপেক্ট ইউ উইল গিভ এভরি আদার থার্ড পার্সন। সো ওই জিনিসটা আসলে আই গেস মেন্টালিটিটা এখন অনেক ক্ষেত্রে হয়েছে এডুকেটেড ফ্যামিলিজে, আবার অনেক ক্ষেত্রে হয় নাই। এখন এটা আসলে মেয়েদের নিজেদেরই স্ট্যান্ড আপ করতে হবে ফর দেমসেলভস, বিকজ নো ওয়ান উইল স্ট্যান্ড আপ ফর us if we don't stand up for ourselves, and এটা আসলে আমাদের খুব ক্লিয়ারলি we have to be by each other's side। মানে যেটা সাদিয়া আন্টি বললো যে she is by her staff side, ওরা জানে যে উনি একটু নাচে ছাদের মতো ওদের জন্য, এটা কিন্তু একটা শক্তি তাদের জন্য। So I think it's a good thing, and I think এরকম যদি every other girl stands up for each other, এটা কিন্তু আমরা নিজেদেরকে একটা ওই শক্তিটা, একটা ভরসাটা দিতে পারি। ভরসার জায়গা থেকে আমি একটু ছোট করে যদি সাদিয়া, আমি আপনার কাছে জানতে চাই যে একটা তো আছে হ্যাঁ ভায়োলেন্স বা অ্যাবিউজ হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু ছোট ছোট ভাবে যে কিছু অ্যাবিউজ বা ডিসক্রিমিনেশন নারীরা বাসায় ফেস করে বা কর্মক্ষেত্রে, সেটার কয়েকটা এক্সাম্পল যদি আপনি দেন, বা আপনার কাছে কি মনে হয় ছোট ছোট সফট অ্যাবিউজ কোনগুলো?
আচ্ছা, সাদিয়া মহিনা তো শুনতে পাচ্ছেন। আফরোজা পারভিন, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে ছোট ছোট অ্যাবিউজ যেগুলো আমরা নারীরা রেগুলার লাইফে ফেস করছি কিন্তু বুঝতে পারি না। আমার কাছে যেটা মনে হয় যে নারীদের জন্য নারীরা এতই বিচক্ষণ হন, যে কারণে একজনের চোখ দেখলেই বুঝে যান যে আমাকে ও তাকিয়েই অ্যাবিউজ করছে। সো একটা মানুষের দৃষ্টিভঙ্গি, একটা মানুষের টোন, কথা বলার টোন, সেগুলোও কিন্তু আমরা বুঝতে পারি। ঠাস করে দেখা গেল কাজের জায়গায় আমি কাজ করছি, আমার সাথে আমার কলিগ কাজ করছে, এবং সেখানেই দেখা যাচ্ছে যে একজন কলিগ বেশি প্রায়োরিটি পাচ্ছে, আমাকে প্রায়োরিটি দেওয়াই হচ্ছে না, যতক্ষণ অব্দি আমি হেসে কথা না বলবো তাহলে প্রায়োরিটি পাওয়া যাবে না। মানে এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করে যখন মানুষ জবের ক্ষেত্রে বাইরের জায়গাগুলোতে থাকে। সো এইগুলো অনেকে আছে এটা ক্যালকুলেটই করবে না, কোনোভাবে ক্যালকুলেশনে আসবে না, মানে এটা নর্মাল ব্যাপার। আবার একটা মেয়ে অনেক পরিশ্রম করে অনেক বড় হবে, যতটুকুই হোক, সবসময় মনে রাখে, আমরা জানি যে পরিশ্রম মানুষের পরিচয়টা নিয়ে আসে। আজকে আমরা এখানে যে 5 জন মানুষ কথা বলছি, ইনফ্যাক্ট তুমি সহ প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে গড়েছি, নিজেকে তৈরি করে আজকে এই প্ল্যাটফর্মে এসে কথা বলছি, যে আমাদের কথা শোনার জন্য অ্যাটলিস্ট 10টা মানুষ ওয়েট করছে বা 10টা মানুষ কমেন্টস করছে। সো সেই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রত্যেককে তৈরি হতে হয়েছে। আমি নাহিলা বলি, আমি নবীন বলি, আমি আপার কথা যদি বলি, তাহলে সবার ক্ষেত্রেই যেটা হচ্ছে যে প্রত্যেকে নিজেকে তৈরি করেছে। কিন্তু এই জায়গাতেই একটা মেয়ে যখন নিজেকে তৈরি করে, তখন আমাদের সোসাইটি আমাদেরকে খুব সুন্দর করে ছোট্ট একটা কথা বলে, ও মেয়ে তো, ও বিভিন্ন সুযোগ নিয়ে ও ব্যবসা এত বড় হয়েছে। সো এটা যে কত বড় বাজে এবং কত মানুষকে ডিমোটিভেটেড করে, একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এই কথাটা, সেটা যিনি বলছেন তার বোধগম্য নয়, তিনি বুঝেনও না তিনি কত ডেঞ্জারাস কথা বললেন। কিন্তু মানুষের মুখ তো বলা সহজ, ঠাস করে বলে দিচ্ছে। তো আমার রিকোয়েস্ট, এই ছোট ছোট কথাগুলো বলার আগে মানুষকে 100বার চিন্তা করে তারপরে কারো সম্পর্কে এরকম কথা বলা উচিত, তার আগে বলা উচিত নয়। কারণ আমরা কাজ করে প্রত্যেকটা মানুষ যে যেখানে যেখানে আজকে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে নিজের যোগ্যতায় দাঁড়িয়ে আছেন। তো সেটাকে রেসপেক্ট দিলে হয়ে যায়, এই ছোট ছোট বিষয়গুলো আসে না। খুব ভালো কথা বলেছেন। আমার যদিও টাইম শেষ, অনুষ্ঠান এখনই শেষ করতে হবে, বাট আমি একটু নাবিনের কাছ থেকে আর নাহিলার কাছে শর্ট করে জানতে চাইবো যে মার্টিন কিং লুথার তো একটা স্বপ্ন দেখেছিল যে আই হ্যাভ আ ড্রিম দ্য ওয়ার্ল্ড, মানে যেখানে নাকি জেন্ডার, কালার বা অন্য রেস দিয়ে ডিসক্রিমিনেশন হবে না, সবাইকে ইকুয়াল ট্রিট করা হবে। মেয়েদের কাছ থেকে তুমি এই আজকের মেয়েদেরকে কি অ্যাডভাইস দিবে যাতে তারা আর কখনো ডিসক্রিমিনেশনের শিকার না হয়? নাবিন। আমি যেটা একটু আগে বললাম যে I would advise them to stand up for themselves. No matter what, if anyone is discriminating them, out them. এটা আসলে সবার চোখে যখন এটা যখন একটা নারী আরেকটা নারীকে ইসে করে তখন কি করা উচিত? ডেফিনেটলি ওটাও আউট করা উচিত। মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, you have a platform to speak for yourself and I think you should, বিকজ ওটা একটা আজকালকার যুগের মেয়েদের কিন্তু এটা একটা শক্তি আছে যেটা হয়তো। নাহিলা, এবার তোমার কাছ থেকে জানতে চাই কি অ্যাডভাইস দিবে যাতে নারীরা এই ডিসক্রিমিনেশন থেকে বেরিয়ে আসতে পারে? আমি যেটা অ্যাডভাইস দিব, লাইক সেলফ কনফিডেন্স ইজ দ্য ভেরি বেস্ট থিং, বিকজ যেতদিন মানে ওয়ার্ল্ডটা চলবে, পিপল উইল জাজ ইউ, পিপল উইল সে স্টাফ, বাট তোমাদের যেটা সেলফ কনফিডেন্স ডেভেলপ করতে হবে। ডোন্ট লিসেন টু এনিবডি এন্ড ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। নিজেকে আগে দেখবা যে আমি যেটা করছি ওটা আই এম হ্যাপি উইথ ইট, ইটস ফাইন। অন্য ডিসক্রিমিনেশনকে তখনই থাকতে চাইবে যে আমরা উই উইল ফিল স্ট্রং, যে অন্য মানুষ কিছু বললে কিছু আসে যায় না, যেটা আমি চাচ্ছি, যেটা আমি করছি ওটাই রাইট। and you have to do that and you have to develop the self confidence, তাহলে যে যাই বলুক you will not care about it. থ্যাংক ইউ সো মাচ। সেলফ কনফিডেন্সের উপর আসলে কিছু নেই, কিন্তু সাদিয়া মঈন আপনি যদি শর্ট করে বলতেন, সবাই আমরা বলে ফেলি ব্যক্তিত্ব, সেলফ কনফিডেন্স, বাট এটাকে কিভাবে আমি অ্যাটেইন করব? হাউ ডু আই অ্যাচিভ সেলফ কনফিডেন্স? Disappearing every now and then, so I didn't আমরা সাদিয়া মঈনকে আবারও হারিয়ে ফেলেছি। আই থিংক উনি কানেক্ট হবে নয়। আচ্ছা নাবিন, খুব শর্ট করে বলো, সেলফ কনফিডেন্স কিভাবে ডেভেলপ করব? মেয়েরা কিভাবে? আই থিঙ্ক এটা আসলে নিজের উপরে অনেকটা, এটা যেটা নাহিলা বললো যে নিজের উপরে নিজের ওই বিশ্বাসটা আনতে হবে যে যে যাই বলুক আমি কেয়ার করবো না, আই উইল ফলো মাই পাথ অ্যাজ লং এজ ইউ আর ডুইং সামথিং যেটা নাকি ভালো। তাহলে তো আসলে ওই কনফিডেন্সটা লো হওয়ার কারণ। তোমাদের অনেক কিছু ফ্রেন্ডস জয়েন করেছে, আমরা শুধু ফ্রেন্ডসদের 2-3টা কমেন্টস করে আজকে খোদাফেজ করতে হবে।
অনেকে আছে, তাসিক আঙ্কেল বলছে 1034% এফেক্টেড করোনা ভাইরাস। জি তাসিক আঙ্কেল, আমার কিছু করার ছিল না, বাংলাদেশের গভর্নমেন্টের করোনা ওয়েবসাইটে এটা লেখা ছিল, পরে আমি কারেক্ট করেছি। অসংখ্য ধন্যবাদ। দিলরুবা শর্মিন আন্টি হ্যালো করেছে, উনি বলছে খুব প্রয়োজন আমাদেরকে, কিন্তু জীবনের চেয়ে তো বড় নয়, আপনাদের ব্যবসার জন্য আরেকটু ধৈর্য ধরুন। আচ্ছা, অবশ্যই খুব ভালো কথা বলেছেন, ওনারাও জীবনকে প্রায়োরিটি দিয়েছে। জাহিদ আজিজ আছে, শার্লি চৌধুরী আমাদের সবার পছন্দের, উনি বলছেন যে মাই হেয়ার ইজ গোয়িং 50 shades of grey but safety comes first. Being an ardent level fan, Sadia is doing great in taking care of her staff. Thank you so much. Naveen also is doing great, excellent planning. Salute to the efforts taken by all the salon owners. খুব ভালো বলেছেন। Just have to go back what our mothers did in the 70s. আর অনেকে সবাই অ্যাডভাইস দিয়ে দিয়েছে। সাবরিনা শাহিদ বলছে the society has to support the women who raise their voices against violence against them. Afroza, very well said, সাবরিনা শাহিদ, উনি একটি স্কুলের প্রিন্সিপাল এন্ড উই লাভ হার। তো সবাই খুব দুর্দান্ত অ্যাডভাইস দিয়ে দিয়েছে। আজকের প্রোগ্রামটা সার্থক। আপনাদের অসংখ্য ভক্ত, আমি আর কমেন্টস করতে পারবো না। নাহিলা হেদায়েত, আই লাভ ইউ। আফরোজা, ইউ আর ইন্সপিরেশন। সাদিয়া মইনি, সো বিউটিফুল, বা ব্লা ব্লা। স্বর্ণা মৃত্তিকা বলছে অল মাই ফেভারিট। অনুষ্ঠান শেষ। তো হারনেট টেলিভিশন আপনারা এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় বিউটি রিলেটেড মানুষের জন্য অনেক সলিউশন পাওয়া গেছে, কিন্তু যাওয়ার আগে তো ছোট্ট একটা দায়িত্ব, সেটা হচ্ছে অনেকে আমাকে বলে নারীদের জন্য চ্যানেল আবার কি প্রয়োজন, নারীরা তো মানুষ, ইকুয়ালিটি, এগুলো করা একদম ঠিক না। ওনাকে তো বুঝাতে পারি না। আপনি যখন ডেইলি পত্রিকা খুলেন তখন দেখেন নারীদের ডিসক্রিমিনেশন, যখন রাস্তায় একদিন হেঁটে দেখেন, একদিন বাসে উঠে দেখেন, একদিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে গেলে বুঝবেন যে ডিসক্রিমিনেশন কাকে বলে। ঘরে ঘরে ইনলস, শ্বশুর শাশুড়ি, বিয়ের লাইফে কিন্তু নারীরা ডিসক্রিমিনেটেড। তো আমাকে এই চ্যানেল অবশ্যই চালাতে হবে এবং আই টেক প্রাইড। আপনাদের সবার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, যে হারনেটে আর কি দেখতে চান, হারনেট থেকে কি প্রত্যাশা, যাতে আসলেও আমরা নারী কমিউনিটির জন্য কিছু করতে পারি। আমি শুরু করব নাহিলাকে দিয়ে। আচ্ছা না, সাদিয়া মইন আবার গায়েব হয়ে যাবে, আমি ওনাকে দিয়ে শুরু করতে চাই। Yeah, I couldn't hear the last few bit of the conversation at all. But thank you for having us on this show. And please continue to work with women and women empowerment. And you've given us a voice and a platform to get together and speak. And you should continue with this across all platforms with all the different women and who are working so hard. And we're so grateful to you. These are like blessings that keeps me thriving and driving and moving forward. অবশ্যই আপনাদের জন্য যতটা ডিফিকাল্ট টাইম, আমাদের হারনেট টিমের জন্য এই মাসটা আমি একটু যদি শেয়ার করি, কামিং ফ্রম ওয়ান মোমেন্ট টু অ্যানাদার, আমরা খুব ধৈর্য ধরেছিলাম যে মার্চ মাস একটা মুজিব বর্ষ যাচ্ছিল, নতুন বছর। তো এপ্রিল থেকে আমাদের একদম ব্লকবাস্টার কাজ এবং স্পন্সর এবং বড় বড় কাজ শুরু করার কথা, বাট একদম যেটা নাকি 99-এ ছিলাম, একদম জিরোতে চলে এসেছি। বাট তারপরে আমার কাছে মনে হয় টিকে থাকতে হবে। ঘরে বসে হারনেট টেলিভিশনে দূর থেকে কাছে অনুষ্ঠানটা শুরু করলাম। আল্লাহর রহমতে এখন বাংলাদেশের প্রত্যেকটি ইনফ্লুয়েন্সার, টিভি এবং আমার দূর থেকে কাছের 70 জন গেস্ট তাদের নিজের টক শো শুরু করেছে। তো আই ফিল যে আমরা মানুষকে বা একটা কমিউনিটিকে ইন্সপায়ার করতে পেরেছি। সো নাহিলা, তুমি কি হারনেট টেলিভিশন থেকে প্রত্যাশা করো, কি দেখতে চাও? বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তুমি যেটা করছো অনেক ভালো করছো, উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। আর আই থিঙ্ক pandemic or not, you will come up with something. You have great ideas in your mind. আর তুমি যেটা করছো ওটা দিয়ে সবার একটা অনেক ভালো একটা লাভ হচ্ছে, লাইক অনেক মেয়েরা অনেক কিছু শিখতে পারছে, বা অনেক ব্যাপারে মেয়েরা যেটা নিয়ে কথা হতো না ওটা নিয়ে কথা হচ্ছে। সো আই থিঙ্ক ইউ উইল কাম আপ উইথ গ্রেট স্টাফ ফর আস। আই ট্রাস্ট ইউ ফর দ্যাট। সো কাইন্ড অফ ইউ। ইনশাল্লাহ চেষ্টা করছি অবশ্যই। আর যেটা বলেছো, you are with us, so we are taking it for granted. নাহিলা, সরি, নবীন, এবার একটু বলো কি দেখতে চাও? হ্যাঁ, মেবি মোর ইকুয়ালিটি অ্যাট হোম, যে মেয়েরা যা যা কিছু করছে, যে বাইরে কাজ করছে, সংসারেও চালাচ্ছে, সবই করছে। মেবি আই উড লাইক টু সি ইউ মোর ফোকাস অন দ্যাট, যে ওদের
হাজবেন্ডদের থেকে কি সাপোর্ট পাচ্ছেন, হাজবেন্ডরাও কি ইকুয়ালি বাসায় একইভাবে সাপোর্ট দিচ্ছে নাকি যেটা কাজেও করছে? সো মেবি ইউ ক্যান ফোকাস অন সামথিং লাইক দ্যাট, ইট উইল বি ইন্টারেস্টিং টু সি। ডান, এখনই মাথায় প্ল্যান চলে আসলো, হাজবেন্ড এন্ড ওয়াইফ অন দ্য টক শো, 3টা কাপলকে নিয়ে আসবো। আচ্ছা, স্পিকিং অফ, আমার মাথায় একটা আইডিয়া এসেছিল যে আমরা কি এরকম একটা ক্যাম্পেইন করতে পারি কিনা, তোমরা সবাই মা, তোমরা আমাকে বলো। আমি চাই স্কুলে ছেলেদেরকেও হাউস হোল্ড কাজ শেখানো হোক, কিভাবে কাপড় আয়রন করতে হয়, পরিষ্কার করতে হয়, রুটি বানাতে হয়, এমন একটা ক্যাম্পেইন করতে চাই। তোমরা কি আমাকে সাপোর্ট দিবে? সবার কাছ থেকে শুনতে চাই। Sure, my Support- husband is already doing it. So my husband is already doing it. He cooks better than me. He cooks every day. So my husband is already on the right track. I can give all of you lessons, the young ones. দ্যাটস ব্রিলিয়ান্ট। তাহলে অবশ্যই আমরা আলাদা করে কথা বলবো এরকম একটা স্কুল কিভাবে এরকম একটা মুভমেন্ট করা যায়। তো না, লাস্ট বাট নট নাবিন তো বলে দিয়েছো, এবার আফরোজা পারভিন, ওনার কথা সবাই খুব পছন্দ করে। আপনি একদম অন আ সিরিয়াস নোট কি ধরনের কাজ করলে আমরা সার্ভ করতে পারবো নারী কমিউনিটি? আমার যেটা মনে হয় যে আমরা তো সবাই আমরা যেটা বলেছি যে জায়গাগুলোতে আমাদের খুব মনোযোগ দেওয়া উচিত সেগুলো হয়ে গেছে। একটা জায়গায় আমাদের মনোযোগ দেওয়া উচিত যেটা বলা হয়নি, সেটাই আমি বলতে চাই। তুমি নারীদের নিয়ে একটা পজিটিভ শো করবে, যে শোটাতে শাশুড়ি পাশে দাঁড়িয়ে থাকে, মা পাশে দাঁড়িয়ে থাকে, ফ্যামিলি সাপোর্টে একটা মানুষ অনেক দূর যেতে পারে। আমরা যদি নবীনকে দেখি, আমরা যদি নাইলাকে দেখি, ইভেন আমি পর্যন্ত, আমরা সবাই কিন্তু অনেক বেশি সাপোর্ট পেয়েছি ইনলস ফ্যামিলি থেকে। সো আমি বলবো আমার বাবা মার থেকে অনেক বেশি সাপোর্ট করেছে আমার ইনলস ফ্যামিলি, ইভেন এখনো করে। সো সেই ক্ষেত্রে আমি চাই যে একটা পজিটিভ শো হোক যেখানে সব পজিটিভ জিনিস দেখানো হবে। তো শাশুড়িরা, ইনলস ফ্যামিলিজরা সবাই আরো অনেক বেশি এই জায়গাটাতে আরো মনোযোগ দিবে এবং হ্যাপি ফিল করবে, এবং যারা হয়তো বা করছে না তারাও করা শুরু করবে। সো পজিটিভ ওয়েতে একটা নেগেটিভ জিনিসকে দূর করে দিবে, বাট সেটা একটা পজিটিভ ছোঁয়ার মাধ্যমে। বাহ, women are genius, multi talented, family মেনটেন করে, ইনলস মেনটেন করে, ঘর মেনটেন করে। I truly love you, মানে আপনাদের সবাইকে অনেক লাভ এন্ড রেসপেক্ট। I get inspiration from you people. তো আজকের প্রোগ্রামটা সার্থক হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন। হারনেট টেলিভিশনের পক্ষ থেকে এবং দূর থেকে কাছে অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, গুড নাইট, খোদা হাফেজ। Good night.